নাম্বার চেক করতেই ভিতরটা ধুপ করে মোচড় মেরে উঠল, কারণ নাম্বারটা আন্ডারওয়ার্ল্ডের একজন বড় মাফিয়ার নাম্বার। সে হঠাৎ আমায় ফোন দিল কেন? না, একবার কথা বলে দেখি। তারপর ফোনটা রিসিভ করলাম। ফোন রিসিভ করার পর সে আমায় যা বলল তা শুনে আর জায়গার মধ্যে স্থির থাকতে পারলাম না। ধপাস করে খাটের উপরে বসে পড়লাম। এসব শুনবার জন্য যেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও আল্লাহ, এ তো দেখি আমার অগোচরের সব মাফিয়াদের খেলা। আগুন ভাই, আপনি একটু সাবধানে থাকবেন, কারণ সমস্ত মাফিয়ারা আপনার পিছনে পড়ে গেছে। সবাই চায় আপনাকে মেরে মাটির সাথে মিশিয়ে দিতে। তবে আমি আপনার ক্ষমতা সম্পর্কে জানি, কিন্তু তারপরেও হয়তো এবার আপনি পেরে উঠবেন না, কারণ আপনার বিপক্ষে অনেক কয়জন দাঁড়িয়ে গেছে। সবাই চায় বাংলার মাটিতে হুকুমত চালাতে। তাই মাফিয়া গার্ল নামক ভয়ঙ্কর হায়েনাটা আপনার জন্য ঠিক করেছে। রেদওয়ান ভাই, আগুন কত বড় খেলোয়াড় সেটা হয়তো আপনি ভুলে গেছেন। ভাই, তা আমি ভুলিনি, কিন্তু মাফিয়া গেলেও কম না। সে অনেক শক্তিশালী। সে এত ক্ষমতার অধিকারী যে আন্ডারওয়ার্ল্ডে তার নাম নিয়ে চর্চা হয়। আর মাফিয়া গেল আপনার চাইতেও কোনো অংশে কম না। উদাহরণস্বরূপ দেখেন, রাফিদকেও উপর থেকে নেতা বানিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে সে আপনার খোঁজ বের করে আপনার অস্তিত্ব মিটিয়ে দেয়। কিন্তু সে পারেনি, তাই সে রাফিদকেও মেরে ফেলে। আর তারপর সে নিজেই কাজে নেমে যায়। ভাই, আপনি প্লিজ একটু সাবধানে থাকবেন। আমার দায়িত্ব ছিল আপনাকে জানিয়ে দেওয়া, তাই আপনাকে জানিয়ে দিয়েছি। কারণ আপনার কারণে দুনিয়ায় বেঁচে আছি এখনও আমি, তাই দায়িত্ব কর্তব্যবোধ থেকে আপনাকে জানিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, মাফিয়া গার্লের সাপোর্ট আন্ডারওয়ার্ল্ডের অনেকেই আছে। তারা সবাই মাফিয়া গার্লের পক্ষে। সো ভাই, আপনার হয়তো তাদের সাথে একা ফাইট করা সম্ভব হবে না। সো প্লিজ নিজেকে গুটিয়ে ফেলুন, না হয় মৃত্যুর মুখে পড়তে হবে আপনাকে। রেদওয়ান ভাই, আপনাকে বেশি কিছু বলার নাই, তবে একটা কথা কান খুলে শুনে রাখুন। আমি সেই আগুন, যে আগুন কারোর পরোয়া করি না। আমি সেই আগুন, যে আগুন একাই নিজের বলে অনেক কয়টা গ্যাংস্টারকে শেষ করেছি। আমি সেই আগুন, যে আগুনের পরামর্শ মতে আন্ডারওয়ার্ল্ডের অনেক কয়টা ডন চলে। আমি সব কিছু ছেড়ে দিয়েছি বলে এটা না যে আমি ভয় পেয়ে যাব। আজকের পর আগুনের দ্বিতীয় রূপ দেখতে পাবেন সবাই। সব কয়টাকে যদি মাটির নিচে জীবিত পুঁতে না দেই, তাহলে আমার নামও আগুন না। সো রাখলাম এখন ফোন। তারপর ফোন কেটে দিয়ে চুপচাপ বসে রয়েছি। ভিতরে পুরো আগুন জ্বলছে দাউ দাউ করে। মাফিয়া গার্ল, খোদার কসম, একবার যদি তোকে চোখের সামনে পাই, তুই ধরে নে সেদিনই তোর শেষ দিন। এবার আমার বুঝে আসছে সব কিছু, যে মাফিয়া গার্ল রাফিদকে মারার পরেও তার ছেলে পেলে নিয়ে কিভাবে কাজ করছে। তোরা সব কয়টা রেডি থাক, নিজের কাল ডেকে এনেছিস তোরা। তোদের ঘাড়ের রগ আমি ছিঁড়ে ফেলবো। শরীর ভরা রাগ নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর হালকা পানির ছিটা দিয়ে মুখে বের হয়ে আসলাম। মাথাটা পিনপিন করে ব্যথা করছে এখনো। মাথা ব্যথা নিয়েই নিচে চলে গেলাম। তারপর সবাই মিলে খেয়ে দিয়ে আবার উপরের রুমে চলে আসলাম। এভাবেই কেটে গেল আরও 2-1টা দিন। একদিন রাতের বেলায় সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল চলে যাব। মা বাবা সকলকেই জানিয়ে দিলাম যে আগামীকাল আমি চলে যাব। বাবা, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? মা, আমার ক্লাস চলছে, তাও আমি অনেক কয়টা দিন এসে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এখন আমার যেতে হবে। কিছুদিন পর না হয় আবার আসবো। আচ্ছা, ঠিক আছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করে নিলাম। তারপর শহরের উদ্দেশ্যে রওনা হলাম। শহরে পৌঁছেই শামীমকে ফোন দিয়ে বাসায় আসতে বললাম। সে বাসায় চলে আসলো। কিরে, এত লম্বা সফর, বাপরে। আরে, বহুদিন পর বাড়ি গিয়েছি, তাই এতদিন থাকলাম, না হয়তো বা মা বাবার মন খারাপ হবে। ও আচ্ছা, কিন্তু আকাশ, এখন তুই কি করবি? রামিসা তো তোকে ধোকা দিল, তোর ভালোবাসা নিয়ে খেলা করে তোকে ছুঁড়ে ফেলে দিল। শামীম সে তার মরণ ডেকে এনেছে। এতদিন তাকে শুধু ভালোবেসেছি, কিন্তু এবার সে আমার ঘৃণা দেখবে। রামিসাকে এমন বীভৎসভাবে মারবো যে তুই দেখলেও তোর বুক কেঁপে উঠবে। আচ্ছা, তা না হয় মারবি, কিন্তু আমি বলছি যে তুই নিজেকে নিয়ে সিরিয়াস হ। মানে বুঝলাম না। আমি বলছি কি, তুই একটা বিয়ে করে ফেল। রামিসা তো তোকে ধোকা দিল, সো তুই চাইলে আমার ছোট বোনকে বিয়ে করতে পারিস। আরে না রে শামীম, আমি এখনো ওসব কিছু নিয়ে ভাবিনি।
আর ভবিষ্যতে ভাবলেও ঈশিতাকে নিয়ে ভাববো, কারণ রামিসাকে আমি ঈশিতা ভেবে ভালোবেসেছি। সো ঈশিতাকেই আমি বিয়ে করলে। আচ্ছা ঠিক আছে, তুই যাকেই বিয়ে করিস কর, কিন্তু জলদি কর, কারণ মানুষ ধোঁকা খাওয়ার পর ডিপ্রেশনে চলে যায়। আরে পাগল, তুই আমাকে নিয়ে ওসব চিন্তা করিস না, কারণ আমি ডিপ্রেশনে যাওয়ার মতন ছেলে না। সো কোনো চাপ নেই। আর যে আমাকে ধোকা দিয়েছে তার 12টা তো আমি বাজাবই। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা শোন, তোকে আমি যে জন্য ফোন করে আসতে বললাম তার কারণ হলো তোকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। কোথায় যাব? ঈশিতার বাড়িতে। সেখানে গিয়ে ঈশিতার মায়ের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তাহলে বিকালে রেডি হয়ে থাকিস। আমি নিলয়ের থেকে ঈশিতার বাড়ির ঠিকানা নিয়ে নিব। পরে সন্ধ্যায় দুজনে মিলে রওনা হব। ওকে। তারপর শামীম চলে গেল আর আমি নিলয়ের থেকে ফোন করে ঈশিতার ঠিকানা নিয়ে নিলাম। পরে বিকালবেলায় আমি আর শামীম ঈশিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কেমন যেন নার্ভাস লাগছে নিজের কাছে। ঈশিতা যদি আমায় মেনে না নেয় বা তার মা যদি মেনে না নেয়, তাছাড়া যদি ঈশিতার বিয়ে হয়ে যায়, এসব কারণে খুব নার্ভাস লাগছিল। কিন্তু আমার তো যেতে হবে ঈশিতার কাছে। সো আগে গিয়ে দেখি। অনেকটা পথ সফর করে ঈশিতার গ্রামে গিয়ে পৌঁছালাম। সেখানে পৌঁছে ঈশিতার বাড়ির খোঁজ করতে লাগলাম। একজন আমাকে ঈশিতার বাড়ির ঠিকানা দেখিয়ে দিল। আমরা সেই বরাবর যেতে লাগলাম। জীবনের প্রথম গ্রামে এসেছি আমি। গ্রামের পরিবেশ যেন শহর থেকেও অনেক উন্নত। আশেপাশের পরিবেশ যেন ভিতরে খুব ধারালোভাবে নাড়া দিচ্ছিল। চোখ পাকিয়ে পাকিয়ে চারিদিকে খুঁটে খুঁটে দেখছিলাম। হঠাৎ এই পুকুর পাড়ে কিছু একটার উপরে নজর আটকে যায় আমার। যে একটা মেয়ে চুল ছেড়ে দিয়ে পুকুর পাড়ে বসে আছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি সেই দিকে। এই আকাশ, কোথায় হারিয়ে গেলি তুই? শামীমের ডাকে হুঁশ ফিরে আসলো। বন্ধু দেখ মেয়েটাকে। মেয়েটার চুলগুলো কত লম্বা, আর তাছাড়া পিছন দিক থেকেই তাকে দেখতে পুরো হুড়পড়ি লাগছে। আল্লাহ না জানে তার চেহারা কত সুন্দর। আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই এসেছিস ঈশিতার খোঁজ করতে, কিন্তু মন বসিয়ে দিচ্ছিস অন্য মেয়ের উপর। আরে তা না, তবে সত্যি মেয়েটাকে দেখে ভিতরে কেমন যেন তুফান বইছে। বেয়াদব পোলা, চল তুই আগে ঈশিতার বাড়ির খোঁজ করি। আচ্ছা চল। মেয়েটাকে দেখা বাদ দিয়ে ঈশিতার বাড়িতে চলে গেলাম। ঈশিতার মা আমাকে দেখে তো পুরা অবাক, আর তিনি আমাকে আগে থেকে চিনে। আকাশ, তুমি এখানে হঠাৎ? আন্টি, ঈশিতার খোঁজ নিতে এসেছি। তা ঠিক আছে, কিন্তু তুমি আমার বাড়ির খোঁজ পেলে কি করে? আন্টি, সে অনেক কাহিনী করে বের করতে হয়েছে আমাকে, তারপর আপনাদের ঠিকানা খুঁজে পেয়েছি। আচ্ছা বাবা, ভিতরে আসো। আর রাবেয়া খালা, ঈশিতাকে একটু ডেকে নিয়ে আসেন তো। বলেন যে তার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি। রাবিয়া খালা না কে যেন ঈশিতাকে ডাকতে চলে গেল, আর আমি আর শামীম রুমের মধ্যে বসে আছি। হঠাৎই দেখি পুকুর পাড়ের সেই চুল লম্বা মেয়েটা ঘরে প্রবেশ করলো। তাকে দেখে তো পুরো অবাক আমি। আল্লাহ, এ তো ঈশিতা। ঈশিতাও আমাকে দেখে ব্যাককল বনে গেছে পুরো। আকাশ, তুমি এখানে? হ্যাঁ, তোমার খোঁজ নিতে এলাম। আমার খোঁজ পেলে কি করে? পেয়ে গেছি কোনোভাবে। আচ্ছা বসো, আমি হাত মুখ ধুয়ে আসছি। ওকে। তারপর ঈশিতা হাত মুখ ধুতে চলে গেল, আর আমি বসে বসে ভাবছি যে মাফিয়া গার্ল এই নিরীহ মেয়েটাকে নিয়ে কি জঘন্য খেলাই না খেললো, যার ধারে কাছেও ঈশিতা নেই। কত কী না আমাকে বানিয়ে বানিয়ে বলেছে যে সে ঈশিতা, সে তার চেহারা পরিবর্তন করেছে তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু এদিকে ঈশিতা পুরো শান্তভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সে ওইসবের ধরাছোঁয়ার বাহিরে। মাফিয়া গার্ল, তোকে আমি ছাড়বো না। কিন্তু একটা জিনিস আমার মাথায় কাজ করছে না। ঈশিতা আগের চেয়ে এত সুন্দর হয়ে গেল কি করে? আগে তো এমন পরি ছিল না সে, কিন্তু এখন দেখলেই চোখ ফেরাতে পারি না তার থেকে। কি জাদু আছে এই গ্রামের আবহাওয়ায়, আল্লাহ জানে। এসব নিয়ে ভাবছিলাম, তখন ঈশিতা ফ্রেশ হয়ে আসে। তো বলো, কেমন আছো? এই তো ভালোই, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আর তোমার পাশের উনি কে? আরে পরিচয় করিয়ে দিতে তো ভুলেই গিয়েছি, সে হচ্ছে শামীম, আমার ক্লাসমেট। ও আচ্ছা, তুমি কিসে পড়াশোনা করছো এখন? আমার তো পড়াশোনায় ইতি লেগেছে সেই বহু আগেই। সব কিছু ছেড়ে এখানে চলে আসি। পরে বড় পড়াশোনা হয়নি। ওর তো তোমার বিয়ে শাদী হয়েছে? না, সেসব হয়নি। তবে গ্রামের অনেকেই প্রস্তাব করেছে মায়ের কাছে। হয়তো মা দেখে শুনে কিছুদিনের মাঝেই আমায় বিয়ে দিয়ে দিবে। ঈশিতার কথা শুনে বুকটা ধুপ করে উঠল। না, আমার ঈশিতার অন্য কোথাও বিয়ে হতে পারে না। হয়তো আমি অন্য কাউকে ভালোবেসেছি, কিন্তু আমি তো জানতাম সেই ঈশিতা। কি হলো, চুপ করে আছো যে? আসলে ঈশিতা, আমি অনেক বড় স্বপ্ন নিয়ে এখানে এসেছি। কি স্বপ্ন আকাশ?
আমি এসেছি তোমায় ঘরের বউ করার জন্য। ঈশিতা আমার মুখে এমন ধরনের কথা শুনে পুরো থতমত খেয়ে যায়। আকাশ কি বলছো এসব তুমি? কি পাগল টাগল হয়ে গেলে তুমি? শহরে এত ভালো ভালো মেয়ে থাকতে আমার মতন গ্রাম্য মেয়েকে বিয়ে করবে তুমি? তোমার কি মাথা নড়ে গেছে নাকি? আমার ভিতরে কি তুফান বইছে তা আমি এনা জানি। আর তাছাড়া তোমায় তো আমি মনে গেঁথে নিয়েছি, তাই তোমায় এই আপন করব মনে মনে বলছিলাম এসব। কি হলো, আবারও চুপ হয়ে গেলে যে? ঈশিতা আমার মাথাও খারাপ হয়নি আর আমি পাগলও হইনি। আমি সজ্ঞানেই এখানে এসেছি যে আমি তোমায় বিয়ে করব। আকাশ, এটা কখনো হয় না। আর তাছাড়া আমার মাও আমাকে শহরে বিয়ে দেবে না। তুমি তোমার মাকে ডাকো। আচ্ছা। ঈশিতা তার মাকে ডেকে নিয়ে আসে। আন্টি, আমি ঈশিতাকে বিয়ে করতে চাই। বাবা ক্ষমা করো আমায়, আমি তোমার সাথে ঈশিতার বিয়ে দিতে পারবো না। কিন্তু কেন আন্টি? কারণ আমি আমার ছেলেকে হারিয়েছি। শহরের দূষিত মানুষগুলো আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি চাই না একইভাবে আমার মেয়ের প্রাণটাও যাক। আন্টি, আপনি বোঝার চেষ্টা করেন, আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। বাবা, তোমায় নৈরাশ করার জন্য করজোর ক্ষমা চাইছি, কিন্তু আমি আমার মেয়েকে শহরে বিয়ে দিব না। আন্টি, আপনি আগে শান্ত মাথায় আমার কথা শুনুন। দেখুন, আমি ঈশিতাকে অনেক আগে থেকেই ভালোবাসি, তাই তাকে বিয়ে করে নিজের বউ বানাতে চাই। কিন্তু আমি তো আমার মেয়েকে হারাতে চাই না। আমার একটাই মেয়ে, তাকে হারিয়ে আমি এতিম হতে চাই না। আন্টি, ঈশিতার গায়ে হাত দিবে আমি থাকতে? এমন বুকের পাটাই দুনিয়ার বুকে কারোর হয় নাই। তুমি না হয় ঈশিতার হয়ে লড়াই করে যাবে, কিন্তু শহরের ওই দূষিত মানুষগুলোর সাথে তুমি একা পেরে উঠবে না, কারণ শহরের মানুষগুলো অনেক ভয়ঙ্কর। আন্টি, একটা কথা মাথায় রাখবেন, শহরের মানুষগুলোর থেকে আমি আগুন আরও ভয়ঙ্কর বেশি। রক্তের বন্যা বয়ে যাবে, তাও ঈশিতার গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দিব না। আমার মুখে আগুন নামটা শুনে ঈশিতা এবং তার মা দুজনেই ঘাবড়ে যায়। আন্টি, ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আগুন কোনোদিন কারোর ক্ষতি করেনি। পারলে উপকার করেছে, কিন্তু কারোর ক্ষতি সে করেনি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মা বাবাকে একদিন আমাদের বাড়িতে পাঠিয়ে দিও। তাদের সাথে কথা বলে না হয় সব ফাইনাল করব। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা, আমি চাই ঈশিতা আবার পড়াশোনা শুরু করুক। এতে কি আপনার কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। তাহলে ঠিক আছে, আজ থেকে এখন থেকে ঈশিতার সমস্ত খরচ আমি বহন করব। আমি ঈশিতাকে শহরের একটা ভালো কলেজে অ্যাডমিশন করিয়ে দিব। আমি চাই সে আপনার মুখ উজ্জ্বল করুক। আচ্ছা বাবা, তুমি যেমন চাও তেমনই হবে। তোমার কথা শুনে অনেক খুশি হয়েছি আমি। ধন্যবাদ আন্টি, আজকের মতন না হয় আমরা চলি। একদম খারাপ হয়ে যাবে কিন্তু তোমরা এখান থেকে গেলে। 2-1 দিন এখানে থেকে তারপর যাবে তোমরা। আন্টি, আসলে আমার কলেজ আছে, আমার ক্লাস নষ্ট হবে থাকলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাতটা এখানে থেকে সকালে যেও। ওকে। তারপর সেই রাতটা ঈশিতাদের বাড়িতে রয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। ঈশিতার মা আমাদের জন্য অনেক রকমের হাতের নাস্তা বানিয়েছে। তারপর সেগুলো খেয়ে শহরের জন্য রওনা হয়ে গেলাম। ঈশিতা গ্রামের কিছুটা পথ এগিয়ে দিতে আসলো আমাদের সাথে। আচ্ছা ঈশিতা, চলি আমি, তুমি সাবধানে থেকো। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আবার পিছনে ব্যাগ দিলাম হালকা করে। হ্যাঁ বলো। সাবধানে, আমি না, তুমি থেকো। আমাকে তোমার জীবনে এনে হয়তো কাল ডেকে এনেছো তুমি। মানে কি বলছো বুঝলাম না। না তেমন কিছু না, বলে পৈশাচিক একটা হাসি দিল ঈশিতা। ঈশিতা, কিছু তো একটা বলতে চাইছিলে তুমি, কি বলতে চেয়েছিলে বলো? আরে বিশেষ কিছু না, তুমি এত টেনশন করার কিছুই নেই। আমি বলতে চেয়েছিলাম যে আমাকে তোমার জীবনের সাথী করে হয়তো ঝামেলার মুখে পড়তে চলেছো তুমি, কারণ আমাকে সেফ রাখার জন্য অনেক লড়াই করতে হবে হয়তো তোমার। আরে পাগল, তেমন কিছুই না। যাকে ভালোবাসি তাকে তো আগলে রাখতেই হবে, তাই না? ঈশিতা আর কোনো কথা বলল না, সে আবারও একটা পৈশাচিক হাসি দিল। আচ্ছা এবার চলি, কেমন? হ্যাঁ, যাও। ঈশিতাকে বিদায় দিয়ে গাড়িতে উড়ে পড়লাম। মন যেন যেতেই চাইছে না ঈশিতাকে ছেড়ে, কিন্তু তাও তো আমার ফিরে আসতে হবে। যাক, কিছুটা দিন অপেক্ষা করি, তারপর বাসায় কথা বলে ঈশিতাকে বিয়ে করে নিব আমি। এমন হাজারো স্বপ্ন মনের মধ্যে বুনতে বুনতে সফর করছিলাম, ঠিক তখনই নিলয় ফোন দিল আমাকে। হ্যাঁ নিলয়, বল। ভাই, এইদিকে শ্মশানঘাট বানিয়ে দিয়েছে মাফিয়া গাল সব কিছুকে। নিলয়, কি বলছিস কি তুই? কি করেছে মাফিয়া গার্ল? আর কোনো কথা নাই, লাইন কেটে গেল। এদিকে আকাশ হ্যালো হ্যালো করেই চলছে। হঠাৎই খেয়াল হলো যে লাইন কেটে দিয়েছে নিলয়, কিন্তু কি করেছে মাফিয়া গার্ল? মাথায় তো কিছুই খেলছে না, মেজাজ পুরো হেঁটে যাচ্ছে। আবার ফোন দিলাম নিলয়কে, কিন্তু সে রিসিভ করলো না। এদিকে টেনশনে তো মাথা ফেটে যাচ্ছে। সাথে সাথে মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজ বক্স ওপেন করে মেসেজটা পড়তেই পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার।
নিলয় মেসেজ করেছে। ভাই মাফিয়া গার্ল আমাদের 9-10 জন ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে আর আমাদের সমস্ত সিস্টেমকে সে নিজের আয়ত্তে করে নিয়েছে। আমরা কার সাথে কথা বলি, কার কি করি, সমস্ত কিছু সে মুহূর্তের মধ্যে জেনে যাচ্ছে। তাই আমি ফোন কেটে দিয়েছি। ভাই প্লিজ আপনি তাড়াতাড়ি এসে এই দিকটা সামলান। নিলয়ের কথা শুনে মাথা গোলকধাঁধার মতন ঘুরপাক খাচ্ছে। মাফিয়া গার্লের কত বড় সাহস যে সে আমার ছেলেপেলেকে উঠিয়ে নিয়ে যায়। না, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। একবার শহরে পৌঁছে নেই, তারপর সব কয়টার ঘাড়ের রগ ছিঁড়ব। কোনো মতে সফর করে শহরে পৌঁছে গেলাম। শামীম বাসায় চলে গেল আর আমি আমার বাসায় চলে আসলাম। এসে নিলয়কে ফোন করে বাসায় আসতে বললাম। সে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসলো। হ্যাঁ বলো এবার সমস্ত কিছু। ভাই আমরা আড্ডায় ছিলাম, হঠাৎ একজন ফোন করে বলে মাফিয়া গার্ল নাকি নাইমকে উঠিয়ে নিয়ে গেছে। তারপর যে ফোন করে তাকেও কিছু সময়ের মধ্যে মাফিয়া গার্ল উঠিয়ে নেয়। এইভাবে প্রায় 9-10 জন ছেলে মাফিয়া গার্ল উঠিয়ে নেয়। তারপর বুঝতে পারি যে মাফিয়া গার্ল আমাদের সিস্টেমকে হ্যাক করেছে। তারপর থেকে ফোন অফ করে দিই আমরা। তোরা তাহলে কি করছিলি তখন? এতগুলো ছেলে থাকতে মাফিয়া গার্লের সাহস কি করে হয় যে আমার ছেলেপেলেকে উঠিয়ে নেওয়ার? ভাই আমরা অনেক ছেলে পেলে আছি ঠিক, কিন্তু মাফিয়া গার্ল ভয়ঙ্কর কিছু নরপশু নিয়ে মাঠে নেমেছে, যাদের সামনে আমরা কিছুই না। যতদূর জানতে পেরেছি সে একটা বিশাল নরপশুর দল নিয়ে আমাদের ছেলেপেলেকে উঠিয়েছে। ওকে ঠিক আছে, আমি দেখছি। তুই আমাদের সমস্ত ছেলেপেলেকে অ্যালার্ট করে দে যে সবাই যেন সাবধান থাকে। ওকে ভাই। আর তুই নিজেও একটু সাবধানে থাক। দরকার হয় পাওয়ার পয়েন্টে চলে যা। ওকে ভাই। নিলয় চলে গেল। এদিকে আমার মাথা তো টেনশনে ফেটে যাচ্ছে। মাফিয়া গার্ল কী করে আমার ছেলেপেলের তথ্য বের করলো? যেখানে কয়েক বছর ধরে আমি নিজেই নিতেই আছি, সেখানে আমার ছেলেপেলের খোঁজ বের করে ফেললো মাফিয়া গার্ল। না, কোনো একটা তো ঘাপলা আছে। হয়তোবা আমাদের কোনো স্টেপ সম্পর্কে মাফিয়া গার্ল জেনে গেছে। না, হয়তোবা আমাদের ভিতরেই কেউ একজন আছে যে কিনা মাফিয়া গার্লকে সমস্ত তথ্য দিচ্ছে। না আর ভাবতে পারছি না। তখনই ঈশিতা ফোন দিল। আকাশ, তুমি ঠিকঠাক পৌঁছেছো তো? হ্যাঁ ঈশিতা, আমি ঠিকঠাক পৌঁছেছি। হ্যাঁ, যাক শুক্রিয়া খোদার কাছে যে তোমায় ভালোই ভালোই নিয়ে পৌঁছেছে। আচ্ছা ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে নিও। আচ্ছা তুমিও খেয়ে নিও। আচ্ছা তাহলে এবার ফোন রাখি, মায়ের সাথে কাজ করব একটু। আচ্ছা। ঈশিতা ফোন রেখে দিল আর আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সফর করার কারণে মাথাটা বিশালভাবে পেইন দিচ্ছে, তার উপরে মাফিয়া গার্লের চাপ মাথায়। বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়লাম। শরীর ক্লান্ত, তাই বিছানায় পিঠ ঠেকাতেই ঘুম চলে এসেছে। ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম আমি। হঠাৎ এই বিকট আওয়াজে ফোনটা বেজে উঠল। আমি সাথে সাথে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়লাম। পাশেই তাকিয়ে দেখি ফোন বাজছে। শামীম ফোন করেছে। খোদা রহম করতো বেটা তোরে। ফোন দেওয়ার আর সময় পেলি না। ফোনটা কানের পাশে থাকায় এত জোরে আওয়াজ হয়েছে যে পুরো মাথার যন্ত্রণা উঠে গেছে। আরে আকাশ, কি করছিস তুই? হ্যাঁ আমি সমুদ্রে রিক্সা চালাচ্ছিলাম বেটা বেয়াদব। দুপুর বাজে 3টা। তুই জানিস না যে এই সময় আমি কি করি? বেটা, ছাগল মারার ঘুম ফালাম। তাড়াতাড়ি ইউটিউবে গিয়ে মাফিয়া গার্লের চ্যানেলে ভিজিট কর। দেখ মাফিয়া গার্ল লাইভে এসে কী সব বলছে। আচ্ছা দাঁড়া, দেখছি। ফোন কেটে দিয়ে ঘুম ঘুম চোখ নিয়ে ইউটিউবে ঢুকলাম। ইউটিউবে গিয়ে মাফিয়া গার্লের চ্যানেল ভিজিট করলাম। মাফিয়া গার্ল সেখানে লাইভে এসেছে। আপনাদের সকলকেই বলেছিলাম যে এই দেশে কোনো গ্যাংস্টার থাকবে না, সো থাকবে না। আমি আমার কর্মকাণ্ড শুরু করে দিয়েছি। আজ 10টা গ্যাংস্টারকে উঠিয়েছি। এদের সব কয়টাকে একে একে মায়ের ভোগে পাঠিয়ে দিব আমি। আর বাকি যারা আছেন তারা সকলেই সাবধান।
কখন যে কার পালা এসে যায় কে জানে। সো সকল গ্যাংস্টারদেরকে বলছি, তোরা সবাই গা ঢাকা দিয়ে থাক, না হয়তো এমন বেরহম মারব যে কবরে পর্যন্ত তোদের জায়গা হবে না। আর আগুন, তোকে বলছি, তুই যত বড় গ্যাংস্টারই হোস না কেন, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। তুই জানিস না যে তুই কার বাড়া ভাতে ছাই দিয়েছিস। তোকে যে কি খতরনাক মত মারব সেটা উপরওয়ালা ভালো জানেন। আগুন, তুই কান খুলে শুনে রাখ, তুই যত বড় মাফিয়া হোস না কেন, মাফিয়া গার্লের সামনে তোর কোনো খানা নাই। সো নিজেকে গুটিয়ে ফেল, আর আমার কাছে মাপ চেয়ে নিজের জীবন বাঁচিয়ে নে, না হয়তো মরার জন্য রেডি হ। এটা যদি হুমকি মনে করিস তাহলে হুমকি, সো যা করার করে নে, কিন্তু তোর মৃত্যু নিশ্চিত, এটা মাথায় সেট করে রাখিস। সো চললাম, আজকের মতন এখানেই বিদায়, আবার দেখা হবে অন্য কোনো দিন। মাফিয়া গেলের লাইভ শুনে ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। 2 দিনের মাফিয়া গার্ল কিনা আমাকে থ্রেট দেয়, তার বুকে একটু ভয় নেই যে আমি আগুনকে যে সে মরার কথা বলে, সে যে এসব করে নিজের আমলনামা ভারী করছে সেসব হয়তো সে জানে না। ওর আরও বেশি করে ওর মাফিয়া গার্ল। কিন্তু মাথায় রাখিস, আমি আগুনের হাতে যেদিন তোর উপরে উঠবে সেদিন তুই জমিনে টিকে থাকা তো দূরের কথা, মাটির নিচে গিয়েও জায়গা পাবি না। এমন বেরেহেমভাবে মারবো তোকে, তোর বিভৎস লাশ দেখে হয়তো আল্লাহর সৃষ্টি কবরের নিচের ভয়ঙ্কর সাপগুলাও তোকে স্পর্শ করবে না। তারা নিজেও তোর লাশ দেখে আতঙ্কিত হয়ে যাবে সেদিন। তুই খালি একটু ধৈর্য ধর, তারপর তোর ব্যবস্থা আমি করে দিব। রাগে সারা শরীর কিটমিট করছে, নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে সোজা কাকুর দোকান। কাকু, চা দাও একটা। কি মামা, আজ এত টেনশন দেখাচ্ছে কেন তোমারে? কাকু, কিছু মানুষ নিজেদের দেবতা দাবি করে, তারা মনে করে তাদের মৃত্যু নাই, তাই তারা যার তার উপরে চক্কর দিয়ে বসে। কিন্তু তারা এটা জানে না যে বাপেরও বাপ আছে। সে বাপ যেদিন আসল ফর্মে আসবে সেদিন তাদের মৃত্যু নিশ্চিত। মামা, তোমার কথা আগা মাথা কিছুই তো বুঝলাম না। কাকু, আজ বুঝবা না, কিছুদিন পর আপনা আপনি বুঝে যাবা সব। দূর, মাথায় কিছু ধরে না। আচ্ছা নাও, তোমার চা নাও। কাকুর হাত থেকে চা নিয়ে সেটা খেতে আরম্ভ করলাম। হঠাৎই চোখ পড়ল পাশের একটা জায়গায়। সেখানে কিছু ছেলে পেলে মিলে একটা ছেলেকে পিটাচ্ছে। তাড়াতাড়ি চা রেখে সেদিকে দৌড়ে গেলাম, কারণ ছেলেটাকে মারতে মারতে আধমরা করে ফেলেছে ছেলেগুলো। এই ভাই, তোমরা তাকে মারতেছো কেন? তখনই তাদের থেকে একজন ঘাউনামি করে উত্তর দিল, এই বেটা, তা দিয়ে তোর কাজ কি রে? ভাই, মানুষের কাজ এই মানুষের পাশে দাঁড়ানো। তোমরা ছেলেটাকে বেশ কয়েকজন মিলে মারতেছো, সো আমরা তো জানতে চাইবই যে কী দোষ ছেলেটার। এই বেটা, বেশি বকবক না করে নিজের রাস্তা মাপ, না হয়তো বেটার জায়গায় তুই কেলানি খাবি। ভাই, ভালো করে কথা বলেন, না হয়তো উল্টো নিজেরা বিপাকে পড়ে যাবেন। এটা বলতেই তাদের থেকে 2 জন আমার দিকে তেড়ে ফুঁড়ে আসে। এই বেটা, কি বললি রে তুই? হ্যাঁ, বিপাকে পড়বো মানে কি বলতে চাস তুই? ছেলেগুলো আকাশের গা ধাক্কাতে শুরু করে। ভাই, আবারও বলছি, ভদ্রভাবে কথা বলেন, না হয়তো সচ্ছলভাবে একজনও বাড়ি ফিরতে পারবেন না। এবার তো আরও রেগে যায় ছেলেগুলো। তারা আমার কলার ধরে বুকের মধ্যে এক লাথি দিয়ে সোজা মাটিতে ফেলে দেয়। ওদের ভালো কথা বললাম, কিন্তু ছেলেগুলো তো অতিরিক্ত করে ফেললো। না, দেখছি চুপ থাকা যাবে না, কোথাও নিজের ফর্মে থাকতে হবে সব জায়গায়, না হয়তো মানুষ কুকুরের মতন আচরণ করবে। তৎক্ষণাৎ একটা শিক্ষা পেয়ে গেলাম, তুমি চুপ থাকবে তো মানুষ তোমার বুকের উপরে উঠে বসবে, তুমি ভয় দেখাবে তো মানুষ তোমাকে নিজের বুক পেতে দিবে। সাথে সাথে মাটি থেকে উঠে কোমর থেকে মেশিনটা বের করে হাতে নিলাম। সবাই আমার হাত মেশিন দেখে ভয় পেয়ে যায়। আয় দেখে এবার কে মারতে আসবি। আরে ভাই, আপনি এটা বের করলেন কেন? প্লিজ এটা ভেতরে ঢোকান।
কেন এত সময় না দাদাগিরি করতেছিলি? এখন দাদাগিরি কই গেল তোদের? ভাই দেখ, তুই এসবের মাঝে নিজেকে জড়াচ্ছিস। তুই কিন্তু জানিস না আমরা কে। তোর কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে, বলে দিলাম। তোদের আমি চিনি না, কিন্তু তোরা হয়তো ঠিকই আমার নাম শুনেছিস। সো আমার আমায় ভয় দেখাতে আসিস না। কে ভাই তুই, যে তোর নাম আমরা শুনবো? আগুনের নাম শুনিসনি কোনো দিন? আমি সেই আগুন। দেখি কার কত বড় বুকের পাটা সামনে আগা। আমার মুখে আগুন নামটা শুনে সব কয়টা ছেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা বুঝে গেছে যে তারা কোনো ভয়ঙ্কর হায়নার সামনে পড়ে গেছে। এখানে থেকে আর একটা শব্দ যদি তারা মুখ থেকে বের করে, তাহলে তাদের খেল এখানেই খতম হয়ে যাবে। তাই সব কয়টা উল্টো রাস্তা ধরে পালিয়েছে। ছেলেগুলো আমার নাম শুনতেই পালিয়ে গেল। এদিকে আমি পড়ে থাকা ছেলেটাকে হাত ধরে উঠালাম। সে আমাকে দেখে ড্যাব ড্যাব করে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। সে যেন আকাশ চুম্বি কিছু দেখেছে মতন মুখের এক্সপ্রেশন তার। আরে ভাই, এইভাবে তাকিয়ে আছো কেন? ভাই আমি আগুনের সামনে দাঁড়িয়ে আছি, ভাবতেই কলিজা কাঁপছে আমার। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমিও তোমার মতন মানুষ। আচ্ছা, ছেলেগুলো তোমায় মারলো কেন? ভাই ওরা আমায় একা পেয়ে ছিনতাই করছিল, কিন্তু আমার কাছে কিছু না পাওয়ায় মারতে শুরু করে। হায় রে দুনিয়া, দুনিয়া সত্যি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাসায় চলে যাও তুমি। ওরা হয়তো তোমায় আর ধরবে না। ধন্যবাদ ভাই আমাকে সেভ করার জন্য। ওয়েলকাম। তারপর ছেলেটা চলে গেল। আর এদিকে আমি কাকুর দোকানে এসে চায়ের বিল দিয়ে বাসায় চলে গেলাম। আশেপাশের কেউ দেখেনি আমায় কোমর থেকে মেশিন বের করতে, না হয়তো হট্টগোল লেগে যেত এখানে। যাক, ভালোই হয়েছে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে চাবি দিয়ে দরজা খুলতে যাব, তখনই দেখি বাসার দরজা খোলা। কিরে, আমি তো বাসার দরজা লাগিয়ে বের হয়েছিলাম, তাহলে খুললো কি করে? বাসায় কি কেউ এসেছিল নাকি? তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে লাইটের সুইচের দিকে এগিয়ে গেলাম লাইট জ্বালানোর জন্য। ঠিক তখনই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ফ্লোরের উপরে আছড়ে পড়লাম। আরে আজীব তো, কিসের সাথে ধাক্কা খেলাম এমন করে আমি? বাসায় তো ফ্লোরে রাখার মতন কিছুই নাই। আশেপাশে হাত বুলাতে লাগলাম। হঠাৎই কিছু একটার উপরে আমার হাত আটকে গেল। আমার অনুমান হয়ে গেছে এটা কি। কলিজাটা ধুপধুপ করছে আমার। তাড়াতাড়ি কোনো রকমে উঠে লাইটের সুইচ খুঁজে লাইট অন করলাম। লাইট অন করতেই দেখি দুইটা লাশ ফ্লোরের উপরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। দুজনের এই শরীর থেকে মস্তিষ্ক আলাদা করে ফেলেছে কে যেন। তাদের শরীর থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। এসব দেখে যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গেছি আমি। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, কারণ মুখ দুইটাই আমার পরিচিত। লাইট অন করতে দেখি দুইটা লাশ ফ্লোরের উপরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। দুজনের এই শরীর থেকে মস্তিষ্ক আলাদা করে ফেলেছে কে যেন। তাদের শরীর থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। এসব দেখে যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গেছি আমি। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, কারণ মুখ দুইটাই আমার পরিচিত। লাশের বীভৎসতা দেখে শরীর গিরগির করে কাঁপছে। ছেলে দুইটা আমার টিমেরই ছিল। চোখের কোণ বেয়ে টুপটুপ করে পানি ঝরছে। ওদের মস্তিষ্ক আলাদা হয়েছে তো কি হয়েছে? ওদের চোখ দুটো আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা যেন আমাকে কারোর নামে নালিশ করতে চায়। ওদের অসহায় চোখ দুটোর দিকে আর তাকাতে পারছিলাম না। হাত দিয়ে দুজনের চোখ জোড়াকে মিলিয়ে দিলাম। তাদের মাথা থেকে এখনও গরম রক্ত চুয়ে চুয়ে পড়ছে। ভিতরে যেন ফেটে যাচ্ছিল কষ্টে। ভাই, তোরা টেনশন করিস না। তোদের রক্ত ধরে শপথ করছি, মাফিয়া গার্লকে এর থেকেও বীভৎসভাবে মারবো আমি। ভিতরটা যেন অগ্নিশিখার মতন দাউ দাউ করে জ্বলছে। সাথে সাথে চোখ মুখ মুছে নিলাম। মাফিয়া গার্ল, তোর কাম ডাউন শুরু। তারপর নিলয়কে ফোন দিলাম। হ্যাঁ ভাই বলেন। তুই একটু কষ্ট করে আবার আমার বাসায় আয়, আর আসার সময় সাথে দুইজনকে নিয়ে আসবি। আচ্ছা ভাই। আধা ঘন্টার মধ্যে নিলয় দুইজনকে নিয়ে আমার বাসায় হাজির হলো। আমি এখনও লাশের পাশে বসে আছি। নিলয় আর সাথের দুজন লাশ দুটোকে দেখে ঘাবড়ে যায়। ভাই, কে করলো এমনটা? আমাদের ছেলেকে এমন ধারা বিভৎসভাবে কে মারলো? মাফিয়া গার্ল মেরেছে। ভাই আপনি কিছু করছেন না কেন মাফিয়া গালের? শোন,
এতদিন শান্ত মাথায় ভেবেছি, তাই কিছু করিনি। কিন্তু এবার মাফিয়া গার্ল আমার ভিতরের আগুনকে জ্বালিয়ে দিয়েছে। এবার মাফিয়া গার্লের 7 জন্ম ধরে টান মারবো আমি। আর শোন, তোরা এই দুটো লাশকে নিয়ে গিয়ে কবর দিয়ে আয়, জানাজা করিয়ে। তারপর আমাদের যত ছেলেপেলে আছে সবাইকে একত্রে করে মাফিয়া গার্লের খোঁজ লাগা। বাকি এদিকের কিছু কাজ আছে, সেটা আমি দেখছি। ওকে ভাই। তারপর নিলয় আর সাথে দুজন মিলে লাশ দুটোকে নিয়ে গেল। আজ রাতেই মাফিয়া গার্লের খেল খতম। নিলয়রা লাশ দুটোকে কবর দিয়ে নিজের কাজে লেগে পড়েছে। এদিকে আমি বাসা পরিবর্তন করে নিয়েছি, কারণ মাফিয়া গার্ল আমার বাসার ঠিকানা পেয়ে গেছে। তবে আমার বাসা পরিবর্তন করার প্রয়োজন ছিল না কোনো, কিন্তু আমি করেছি একটা কারণে। মাফিয়া গার্ল যখন আড়ালে থেকে খেলা খেলছে, তাহলে আড়ালে থেকে খেলার মজাটা এবার তাকে বুঝিয়ে দিব আমি। রাতের বেলায় বসে বসে নিলয়দের ফোনের অপেক্ষা করছি। রাত বাজে 9টা। ঠিক তখনই নিলয় ফোন দিল। ভাই, রাফিদের ছেলেপেলের খবর পেয়ে গেছি। তারা মূলত তাদের আড্ডা থেকে সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ওকে, তোরা চৌরাস্তার মোড়ে দাঁড়া, আমি মিনিট 10-এর মধ্যে আসছি। ওকে ভাই। নিলয় ছেলে পেলে নিয়ে ওয়েট করছে আমার জন্য। এদিকে আমি খাটের নিচ থেকে চাইনিজ কুড়াল আর মেশিনটা কোমরে গুজে নিলাম। তারপর চৌরাস্তার মোড়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি প্রায় 100 ছেলেপেলে একত্র হয়েছে। ভাই, এখন কি করবেন? এখন সোজা রাফিদের ছেলেপেলের আড্ডাখানায় চলে যাব। তারপর মাফিয়া গার্ল সহ সব কয়টাকে কুপিয়ে মেরে আসব। সবাই আকাশের কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে। আমাকে যেন আজ কোনো হিংস্র পশুর মতন লাগছে। নিলয় আর ছেলেপেলেকে নিয়ে আড্ডায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আড্ডাখানার ভিতর থেকে অট্টহাসির আওয়াজ কানে ভেসে আসছে। নিলয় শোন, তোরা শুধু বাহির থেকে 4-5টা ঘিরে ফেলবি, আর ভিতরে আমি একাই সব কটাকে খেলে দিয়ে আসবো। ভাই, কি বলছেন আপনি? আপনি একা ভিতরে যাবেন? সেখানে কয়জন ছেলেপেলে আছে কে জানে। আর তাছাড়া মাফিয়া গালও তো ভিতরে আছে। আপনি একা তাদের সাথে কি করে লড়াই করবেন? নিলয়, ভিতরে যত বড় বাপের বেটা থাকুক না কেন, মাথায় রাখিস আগুনে ঝাঁপ দেওয়ার ক্ষমতা কারোর নাই। আচ্ছা ভাই, আমরা বাহির থেকে ঘিরে ফেলছি। আমি সোজা গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি অনেক কয়টা ছেলে পেলে একত্রে বসে আড্ডা মারছে। তাদেরকে দেখে হিংস্রতার মাত্রাটা এতটা বেড়ে গেল, সোজা গিয়ে একটার বুকের মধ্যে লাথি বসিয়ে দিলাম। যাকে লাথি মেরেছি সে সোজা গিয়ে মাটির মধ্যে আছড়ে পড়ল। আর বাকি সবাই আমাকে দেখে ভূত দেখার মতন চমকে আছে। আজ পালাবি কই কুত্তার বাচ্চা তোরা? আজ তো শেষ সব কয়টা। চাইনিজ কুড়ালটা কোমর থেকে বের করে এলো পাতারি কোপাতে শুরু করলাম। যার গায়ে কোপ লেগেছে সেই মাটিতে লুটে পড়ছে। আকাশের হিংস্রতা দেখে রাফিদের ছেলে পেলে কয়েকজন পিছন দিয়ে পালিয়ে গেল, কিন্তু তারা জানে না যে তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। হাতের সামনে যে কয়টাকে পেয়েছি সব কয়টাকে কুপিয়ে কুচি কুচি করে ফেলেছি। সব কয়টা জায়গার মধ্যেই নিজের প্রাণ ত্যাগ করে দিয়েছে। বাকি যে কয়টা পালিয়েছে বাহিরে ছেলে পেলে হয়তো তাদেরকে ধরে ফেলেছে। সোজা বাহিরে চলে গেলাম। সারা শরীরে রক্ত লেগে আছে, মনে হচ্ছে যেন কোনো হায়না তীব্র খিদার চোটে শিকারকে তেড়ে ফুঁড়ে খেয়েছে। আমার ছেলে পেলে পর্যন্ত আমার রক্ত মাখা শরীর দেখে ঘাবড়ে গেছে। বাকি রাফিদের ছেলে পেলে তো ভয়ে শেষ। ভাই, এই 3টা মাল পিছন দিয়ে পালাতে ধরেছিল, তাদের আমরা ধরে ফেলেছি। এখন এদের কি করবেন? এদেরও খেল তামাম করেছি বলে একটাকে ধরে কোপাতে শুরু করলাম। হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট সব জায়গায় কুপিয়ে এক একটাকে পার্ট টু পার্ট করে ফেলেছি। হাতের কবজি থেকে পানি জাতীয় এক ধরনের লালা চুইয়ে চুইয়ে পড়েছে। একটার মাইট দেখে বাকি দুইটার আত্মা যেন মিনিটের মধ্যেই হারিয়ে গেছে। এবার আরেকটা চুলের মুঠি ধরে সামনে এগিয়ে আনলাম। ভাই, আমাদের মাফ করে দেন প্লিজ। তোদের কোনো মাফ নাই। বাপের সাথে পাঙ্গা নেওয়ার আগে সেসব ভাবার দরকার ছিল। সো সব কয়টাকে কুপিয়ে মারবো এবার। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আপনার দুটো পায়ে পড়ি, প্লিজ আমাদের মাফ করে দেন। ছেলে, এবারের মতন মাফ করে দে বাপকে। পরের জন্মে জীবন বকশে দিব, তারপর সেটাকেও
এলো পাথারি কোপাতে শুরু করলাম। কই মাছের জানশালার সবচাইতে বেশি লড়াই করেছে এই ব্যাটা বাঁচার জন্য। গুনে গুনে 25টা কোপ দিয়েছি ব্যাটাকে। বাকি আরেকটার পালা, তবে সেটাকে এত সহজে মারবো না। বাকি যেটা ছিল সেটারও চুলের মুঠি ধরে সামনে এগিয়ে আনলাম। বল, মাফিয়া গার্ল কোথায়? ভাই বিশ্বাস করেন আমি জানি না, তবে মাঝে মাঝে আমাদের আড্ডায় আসে। আমার ছেলেপেলেগুলো কই? ভাই তাদেরকে নিচে রেস্টোর রুমে আটকে রাখা হয়েছে। একজনকে ইশারা দিয়ে বললাম স্টোর রুম থেকে তাদেরকে ছুটিয়ে আনতে। হয়েছে নিউজ, আমি পেয়ে গেছি। এবার তোর তো সময় শেষ। ভাই আপনার দুটো পায়ে পড়ি, আমার বাসায় ছোট মা আর বোন আছে, আমি এইসব করে আমার সংসার চালাই, প্লিজ আমারে মাইরেন না। ওকে যা, তোকে মারলাম না, তবে তোরে ছাড়বো না, কারণ তুই আমার জন্য একটা বড় মেসেজ। তোকে মেরে আধমরা করে ছেড়ে দিব, যাতে করে তুই মাফিয়া গার্লকে আমার সম্পর্কে ডিটেলসে বলতে পারিস যে আগুন এসে সব কয়টাকে হায়নার মতন ছিঁড়ে ফুঁড়ে খেয়েছে, তোকেও খাবে সেভাবে। এই মেসেজটা মাফিয়া গার্লের কাছে পৌঁছে দিস, আর তোর পরিবারকে আমি দেখে নিব। তারপর ব্যাটাকে মেরে চিরতরে পঙ্গু বানিয়ে দিলাম। তারপর তাকে সেভাবে ফেলে রেখে চলে আসলাম, কিন্তু আমার মন ভরেনি। এত কয়টার প্রাণ নেওয়ার পরেও রক্তের নেশা মাথায় চড়ে আছে। এই নেশা একমাত্র মাফিয়া গার্লের রক্ত পান করেই মিটবে। ভাই এখন কি করবেন? মাফিয়া গার্ল খোঁজ তো পেলাম না। পালিয়ে যাবে কোথায় গিরগিটির বাচ্চা? গর্তের ভিতর গিয়ে লুকালেও সেখান থেকে গিয়ে তুলে এনে মারবো। তা ঠিক আছে। কি ভাই, শুনতে পেলাম যে মাফিয়া গার্ল নাকি বিশেষ একটা টিম সঙ্গে নিয়ে কাজ করছে, যাদের সবাই নাকি মার্শাল আর্ট জানে, আর তাদের সাথে সাধারণ 10 জন মানুষ ফাইট করেও পেরে উঠবে না। তো আমরা কিভাবে তাদের সাথে ফাইট করব? নিলয়, ওসব 2 টাকার ছেলে পেলে আকাশ মাহমুদের সামনে টিকে থাকার ক্ষমতা নাই। কারণ পালোমা নামক কোনো গ্যাংস্টারের নাম শুনেছিস কখনো হয়তো? ভাই ওরা তো বাংলার সবচাইতে ভয়ঙ্কর টিম, যারা এক একটা চিতাবাঘের চেয়েও ভয়ঙ্কর। তারা প্রশাসনের জন্য কাজ করে, প্রশাসন ইমার্জেন্সিতে তাদের ব্যবহার করে। তারা কার কমান্ডে চলে জানিস? বা তাদের লিডারকে? না ভাই, তাদের তো কখনো দেখিও নি, তাদের সম্পর্কে জানবো কী করে? তাদের সব কয়টা লিডার তোদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। আকাশ মাহমুদ ওরফে আগুন। যখন 2017 রক্তের বন্যা বইয়েছিলাম, তখন তারা সব কয়টা আমার সাথে ছিল। কয়েকটা টিমকে একাই গিলেছে এই পালোমা নামক হায়নাগুলো। তখন তোরা টিমেও আসিসনি। সেই 2017 সালের পরে তারা আবার আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আজ 3 বছর ধরে তারা এখনও সূর্যের আলো দেখেনি, এখনও গ্রাউন্ডে নিজেদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। তারা শুধু জানে মানুষের রক্ত শ্রবণ করতে। তাদের সব কয়টাকে আবার তক্তের হোলিতে আমন্ত্রণ করব, দেখে থাক তোরা। চিতাবাঘ কাকে বলে নিজের চোখের সামনে দেখে নিস। আমার কথা শুনে টিমের সবাই অবাক হয়ে যায়। যেই পালোমা নামক হায়নার গ্যাংয়ের কথা পুরো বাংলায় জানে, যাদের নাম শুনলেই মানুষ থরথর করে কাঁপে, তারাই নাকি তাদের টিমের ছেলে পেলে। তারা যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না যে তারা নিজের কানে কি শুনলো। এখন হয়েছে যে যার মতন বাড়িতে যা, আর আমাদের ছেলেপেলেকে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিশন করা, আর লাশ সব কয়টাকে এভাবেই ফেলে রাখে এখানে। আচ্ছা ভাই। সবাই যেন এখন একটা ঘোরের মধ্যে আছে। এদিকে আমি বাসায় চলে আসলাম, কিন্তু ভিতরে এখনও আগুন জ্বলছে। আমার মাফিয়া গার্লকে চাই। এসব নিয়ে ভাবছিলাম, ঠিক তখনই শামীম ফোন দেয়। দোস্ত, তুই না গ্রাম থেকে আসার সময় ঈশিতার জন্য ভালো একটা কলেজ দেখতে বলেছিলি? হ্যাঁ, আমি একটা কলেজ দেখেছি। তুই কাল পরশুর মধ্যে ঈশিতাকে নিয়ে গিয়ে অ্যাডমিশন করিয়ে দিস। ওকে। শামীমের সাথে কথা শেষ করে ঈশিতার আম্মুকে ফোন দিলাম। হ্যাঁ বাবা বলো। কালকে সকালে ঈশিতার কাপড় চোপড় গুছিয়ে তাকে গাড়িতে তুলে দিবেন। এখানের কলেজে অ্যাডমিশন করিয়ে দিব তাকে আমি। আচ্ছা বাবা। তারপর ফোন রেখে দিলাম। শরীর ক্লান্ত, খেতেও ইচ্ছে করছে না, না খেয়েই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেল। আজ কলেজে যাওয়া হবে না। উঠে ফ্রেশ হয়ে বাহিরে চলে গেলাম ঘোরাঘুরি করার জন্য। ঘোরাঘুরি বললে ভুল হবে, মাফিয়া গার্লের তথ্য বের করার জন্য একটা জায়গায় গিয়েছিলাম। মাফিয়া গার্লের পুরো টিমের তথ্য আমি পেয়ে গেছি। শুধু আন্ডারওয়ার্ল্ডের কে কে যুক্ত আছে মাফিয়া গার্লের সাথে,
এটাই জানা বাকি। ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। তারপর বাসার দিকে রওনা হলাম। ঠিক তখনই ঈশিতা আমায় ফোন দিল। সাথে সাথে বাসায় না গিয়ে স্টেশনে চলে গেলাম। সেখান থেকে গিয়ে ঈশিতাকে রিসিভ করে নিলাম। পরে দুপুরবেলা শামীমের দেখা কলেজে গিয়ে ঈশিতাকে অ্যাডমিশন করিয়ে দিলাম। সাথে কলেজ হোস্টেলে থাকার ব্যবস্থাও করে দিয়েছি। তারপর সব কাজ শেষ করে বিকালে বাসায় ফিরে এলাম। বাসায় এসে চাবি দিয়ে দরজা খুলতে ধরলাম, কিন্তু দেখি দরজা খুলছে না। অনেকক্ষণ গোতাগুতি করলাম, না তাও খুলছে না। ভাবছি দরজা ভেঙে ফেলবো। যেইভাবে সেই কাজ 2 কদম পিছনে গিয়ে দৌড়ে এসে দরজার মধ্যে সজোরে এক লাথি মারলাম। সাথে সাথে দরজা খুলে গেল আর আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে দেখি রামিসা ওরফে মাফিয়া গার্ল পায়ের উপরে পা উঠিয়ে ঘরের মধ্যে একটা চেয়ার নিয়ে বসে আছে। ভিতরে প্রবেশ করতে দেখি রামিসা ওরফে মাফিয়া গার্ল পায়ের উপর পা উঠিয়ে ঘরের মধ্যে একটা চেয়ার নিয়ে বসে আছে। মাফিয়া গার্লকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল। সাথে সাথে কোমর থেকে মেশিনটা বের করে মাফিয়া গার্লের উপরে গুলি চালিয়ে দিলাম। গুলির বুলেটগুলো মাফিয়া গার্লের শরীর ছিদ্র করে অপর পাশ দিয়ে বেরিয়ে গেল। কিন্তু অবাক করা বিষয়, মাফিয়া গার্লের কিছুই হয়নি। সে সেম জায়গাতেই বসে আছে, পায়ের উপর পা তুলে। সামনের দিকে এগিয়ে গিয়ে মাফিয়া গার্লের বুকের মধ্যে সজোরে একটা লাথি বসিয়ে দিলাম। মাফিয়া গার্ল লাথিকে সোজা চেয়ার নিয়ে গিয়ে মাটির উপরে ছিটকে পড়ল। তৎক্ষণাৎ মনের ভিতরে কেমন যেন একটা নাড়া দিল, তাই সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে দেখি এটা রিয়েল মাফিয়া গার্ল না, সে তার কাঠপুতলি রেখে গেছে আমার বাসায়। এটা দেখে তো মেজাজ পুরো ডাঙায় উঠে গেল। সাথে সাথে চাইনিজ কুড়ালটা বের করে কাঠপুতলিটাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করলাম। কাঠপুতলিটাকে কুপিয়ে টুকরো টুকরো করে কেটে ফেললাম। হঠাৎই তার ভিতর থেকে একটা সাদা খাম বেরিয়ে এলো। আমি সেটা হাতে নিয়ে খুলে দেখলাম ভিতরে কি আছে। ভিতরে একটা কাগজ দেখতে পেলাম, যার মধ্যে কিছু একটা লেখা আছে। আমি সেটা পড়তে আরম্ভ করলাম। হেই আগুন, আমার কিছু সংখ্যক ছেলে মেয়ে নিজেকে মহান ভাবার কিছু নেই। এইসব ছোটোখাটো বিষয় নিয়ে যদি মহানতার বিচার করা হয়, তাহলে তো আমিও তোর কিছু ছেলে পেলে তুলে এনে শরীর থেকে মস্তল আলাদা করে দিয়েছি। কিন্তু আমি সেই সবের ক্রেডিট চাই না। আমার উদ্দেশ্য একটাই, আমি অনেক বড় কিছু করব। আর বড় কিছুটা হলো তোকে শেষ করা। আমি চাইলেই তোর ঘরের মাঝে বোম ফিট করে তোকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি কায়ারের মতন কাজ করব না। ফেস টু ফেস খেলা খেলবো তোর সাথে। অতি শীঘ্রই দেখা হবে তোর সাথে আমার ময়দানে। সেই দিন আসল পাওয়ার কাকে বলে তুই দেখে নিস। যেই দিন তুই মাটিতে পড়ে থাকবি আর আমি তোর মুখের ওপর থুতু ফেলবো। সো নিজেকে রেডি কর খেলার জন্য। কিছুদিনের মাঝেই তোর মুখোমুখি হব আমি। সো একটু ভালো করে প্রিপারেশন নিয়ে আসিস, না হয়তো আমার ছেলে পেলেই তোকে শেষ করে দিবে। আমার কিছু করার প্রয়োজনও পড়বে না। আর হ্যাঁ, বিশেষ একটা কথা, ঝাটকা রেডি আছে তোর জন্য, সেটা মাঠে। যেই দিন খেলতে নামবি সেই দিন তুই নিজের চোখেই দেখে যাবি। সো প্রিপারেশন নে। চিঠিটা পড়ে গায়ের রক্তগুলো যেন খলখল করছিল। ইচ্ছে করছে মাফিয়া গার্লকে টেনে হিচড়ে গর্ত থেকে বের করে এনে ওর উপরে হায়নার মতন ঝাঁপিয়ে পড়ি। মাফিয়া গার্ল, তোকে আগেও বলেছি, এবারও বলছি, তুই সত্যি নিজের আমলনামা ভারী করে ফেলেছিস। তুই বাঘের কাছে এসে বাঘকেই শাসিয়ে চলে যাচ্ছিস। এই ভুলের মাসুল তোর খুব বড়সড়ভাবে দিতে হবে। কিন্তু আমার একটা জিনিস মাথায় কাজ করছে না, যে আমার খবর মাফিয়া গার্ল পাচ্ছেটা কী করে, আর কি ঝাটকার কথা সে আমায় বলল। দূর আর ভাবতে পারছি না। তবে একটা কথা আমি বড়াই করে বলতে পারি, মাফিয়া গার্ল সেই গর্তের পিপিলিকা, যেই গর্তের রাজা একসময় আমি ছিলাম। না হয়তো কোনো দিন ও সে লুকিয়ে খেলতো না, কিন্তু আমার আপত্তি নেই বাবাজান। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। যেদিন তুই মুখোমুখি হবি
সেদিন বরাবর জায়গায় মাইরটা তোকে আমি দিয়ে দিব। এবারের মতন তোর কাঠপুতলিটাই আমার খেলা দেখলো, পরের বার তুই দেখবি। তারপর কাঠপুতলিটা মাটি থেকে উঠিয়ে নিয়ে সোজা পুড়িয়ে ফেললাম। তারপর হাত মুখ ধুয়ে কিছু খেয়ে দিয়ে নিয়ে পড়তে বসলাম। পড়ায় পুরোপুরি মগ্ন হয়ে গিয়েছি। ঠিক তখনই ঈশিতা ফোন দিল। আকাশ, আমার না এখানে কেমন যেন একা একা লাগছে। প্লিজ কাল তুমি একবার আমার সাথে দেখা করে যেও। আরে পাগলি মেয়ে, একা একা লাগার কি আছে? আমি তো এই শহরেই আছি, তাই না? একদম টেনশন করবে না তুমি। আমি আগামীকাল এসে তোমার সাথে দেখা করে যাব। আচ্ছা, আর খেয়েছো তো তুমি? হ্যাঁ, নাস্তা করে পড়তে বসেছি, তবে রাতের খাবার এখনো খাইনি। পড়া শেষ করে খাবো। তুমি খেয়েছো? আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নিও কিন্তু। আর হ্যাঁ, আমি খেয়েছি। দারোয়ান চাচা এসে বিরিয়ানি দিয়ে গেছে আমাকে। বলেছে তুমি নাকি তাকে আসার সময় আমার দেখাশোনা করতে বলে এসেছো, তাই সে বিরিয়ানি দিয়ে গেছে। হ্যাঁ, আমি দারোয়ান চাচাকে বলে এসেছি তোমার দেখাশোনা করতে। শোনো, তোমার যা প্রয়োজন হবে, যখন যেটা খাইতে ইচ্ছে হবে, তুমি গিয়ে শুধু দারোয়ান চাচাকে বলবে, তিনি তোমাকে সেটা এনে দিবে। আমি তিনাকে টাকা দিয়ে এসেছি তোমার জন্য। তুমি কি জন্য এত টেনশন করতে গেলে? ঈশিতা ভালোবাসবো, কিন্তু টেনশন উঠাবো না। সেটা কেমন করে হয় বলো তো? এতই ভালোবাসো আমাকে? মাপকাঠি নেই ভালোবাসার, তবে হ্যাঁ, অনেক ভালোবাসি। আমি সত্যি অনেক লাকি আকাশ। আমি অনেক লাকি তোমাকে পেয়ে। আচ্ছা থাক, এখন আর কোনো কথা নয়, এখন গিয়ে সোজা ঘুমিয়ে পড়ো। আমি কাল ক্লাস শেষ করে তোমার কাছে আসব। আচ্ছা। ঈশিতার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। সত্যি নিজের কাছে নিজেরই কেমন যেন অবাক লাগছে যে আমি ঈশিতাকে এতটা ভালোবেসে ফেলেছি। যাক, উপরওয়ালা যাই করে ভালোর জন্যই করে, না হয়তো রামিসা নামক কুলাঙ্গারকে আমার জীবন থেকে সরাতো না। হ্যাঁ, আমি এখন থেকে সমস্ত ফোকাস ঈশিতার উপরেই করব। শুধু তার আগে মাফিয়া গার্লের খেলটা খতম করে নেই। আই হোপ কি অতি শীঘ্র সেটা হয়ে যাবে। তারপর আবারও পড়ায় মন দিলাম। পড়া শেষ করতে করতে রাত 11টা বেজে গেল। পড়া শেষ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছাতে দেখি সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এদিকে দূর থেকে শামীম আমাকে দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে আসছে। কিরে শামীম, সবাই আমাকে এভাবে ঘুরে ঘুরে দেখছে কেন? চোখের সামনে ভয়ঙ্কর বা অবাক করা কাউকে দেখলে তো সবাই ঘুরে ঘুরে তাকাবেই, তাই না? বাপরে বাপ, তোরা দেখি জিনিসটা একটু হলে সেটাকে আরও টেনে টুনে লম্বা বানিয়ে ফেলিস। হয়েছে, থাক, এবার চল ক্লাসে। মানুষের কথা বাদ দেবার। আচ্ছা চল, কিন্তু শোন, কলেজ শেষে আমার সাথে ঈশিতার কলেজে যাস একটু। সে আমায় দেখা করতে বলেছে। আচ্ছা। তারপর দুই বন্ধু মিলে ক্লাস শেষ করতে চলে গেলাম। দেখতে দেখতে ছুটির সময় চলে এসেছে। একটা সময় ছুটির ঘন্টা বেজে গেল। আমি আর শামীম ক্লাস থেকে বের হয়ে ঈশিতার কলেজে চলে গেলাম। সেখানে গিয়ে ঈশিতার সাথে দেখা করলাম। দুজনে মিলে একটা জায়গায় বসে বসে কথা বলছি, আর পাশের একটা জায়গায় শামীম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কি যেন করছে। আকাশ, আমার না পড়াশোনা করতে একদম ভালো লাগে না। একদম মাইল লাগিয়ে দিব। অনেক স্বপ্ন তোমাকে নিয়ে আমার। তুমি পড়াশোনা করে নিজের নাম, নিজের মা বাবার নাম উজ্জ্বল করো, আমি সেটা চাই। বাপরে বাপ, কি রেগে যাচ্ছে। আচ্ছা যাও, পড়াশোনা করব, কিন্তু তুমি আমাকে তোমার কলেজে নিয়ে চলো। ঈশিতা, কিছু কারণে তোমাকে আমি আমার কলেজে অ্যাডমিশন করাইনি। তুমি প্লিজ এখানে কিছুটা দিন স্টাডি করো, তারপর তোমাকে আমি রেফার করে আমার কলেজে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, তোমার একটা কথা বলার ছিল আমার। হ্যাঁ বলো। তুমি কি এখনো মারামারি করো? বা কিছুদিন আগেই তো জানতে পারলাম তুমি আগুন, তো মারামারি তো করোই মনে হয়। মারামারি করি না, তবে রক্ত চুষে খাবো কারোর। এটাই হয়তো শেষ খাওয়া, তারপর একদম ভালো হয়ে যাব। আকাশ, আমার না খুব ভয় হয় তোমাকে নিয়ে। আরে পাগলি মেয়ে, ভয় পাওয়ার কিছুই নেই। আমি আকাশকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না, সো টেনশন নিও না। বললেই কি হয় নাকি? হ্যাঁ, যে টেনশন নিও না, টেনশন তো হবেই। আরে বললাম তো, আমি তোমার আছি, তোমারই থাকবো। কারোর বাপের ক্ষমতা নাই যে আমাকে তোমার থেকে আলাদা করবে। আল্লাহ যেন সব সময় তোমাকে সহি সালামতে রাখে, সেই দোয়া করি। ঈশিতার কথা শুনে খুশিতে একটা চুমু এঁকে দিলাম তার কপালে। সে লজ্জায় আমার কাঁধে মুখ লুকালো।
আচ্ছা থাকার লজ্জা পেতে হবে না, যাও এবার উঠে গিয়ে খাবার খেয়ে নাও, খাওয়ার সময় হয়ে এসেছে, আমারও যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। আচ্ছা বাবা। ঈশিতাকে রেখে চলে আসলাম শামীমকে নিয়ে। দোস্ত, মেয়েটা খুব লক্ষ্মী রে। আশা করি দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও এই মেয়ে কোনোদিন তোর হাত ছাড়বে না, কোনোদিন তোর সাথে বেইমানি করবে না। তাই যেন হয় রে। তারপর দুজনের বাসায় চলে গেলাম। বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে আছি, ঠিক তখনই নিলয় ফোন দিল। ভাই, মাফিয়া গার্ল সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। কি তথ্য? ভাই, মাফিয়া গার্ল একা না, তার সাথে আন্ডারওয়ার্ল্ডের 3 জন মাফিয়া যুক্ত আছে। সেটা তো আমিও জানি যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া তার সাথে যুক্ত আছে, না হয়তো আমি আকাশের সাথে লড়াই করার মতন বুকের পাটা মাফিয়া গার্লের হতো না। নতুন কি খবর পেয়েছিস সেটা বল। ভাই, তারা অনেক কয়জন মাস্টার মাইন্ড হায়ার করেছে, যাদের কেউ শার্প শুটার, আবার কেউ মার্শাল আর্টে ভয়ঙ্কর পারদর্শী। আন্ডারওয়ার্ল্ড থেকে কয়েকজন তাদেরকে মাফিয়া গার্লের সাপোর্টে থাকার জন্য পাঠানো হয়েছে। ওকে ঠিক আছে, আমিও দেখছি কার কতটুকু ক্ষমতা। আর আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা হয়তো জানে না যে তারা বিপক্ষে লড়াই করছে, জানলে জীবনেও দেশের মাটিতে পড়া দিত না। তোদের আমি আগেই বলেছি যে আন্ডারওয়ার্ল্ডের অনেক মাফিয়া আমি আগুনের পরামর্শ মতো চলে, হাতে গোনা কয়েকজন ছাড়া। সো সমস্যা নেই, খারাপ মতলব নিয়ে এসেছে, এবার মরবে সব কয়টা। ভাই, আমরা কি তাদের সাথে পেরে উঠব? আমরা বলতে তোদেরও লাগবে না। আমি আগুন একা মাঠে কীভাবে গুটি চালি সেটা খালি দর্শক হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস। ভাই, কি বলছেন এইসব? আমরা কি করব তাহলে? শোন, যে মাফিয়াগুলো আমি আগুনের পিছনে লেগেছে তারা সত্যি আমার আসল রূপ দেখেনি। যেদিন মুখোমুখি হবে আমার, সেদিন বাঘে সিংহে লড়াইয়ে কে যেতে তাকিয়ে দেখবি শুধু তোরা। আর তোদের একেবারেই লাগবে না যে তা না, লাগবে শুধু সাপোর্টের জন্য। ভাই, আপনি কি বলেন জানি না, তবে এইটুকু বলবো, ময়দানে আপনার গায়ে কোনো আঘাত আসার আগে সেটা আগে নিলয়ের গায়ে লাগবে। আচ্ছা থাকার উত্তেজিত হতে হবে না, চুপচাপ প্রিপারেশন নিয়ে বসে থাক। আচ্ছা ভাই। নিলয়ের সাথে কথা বলে ফোন রাখতে না রাখতে একটা মেসেজ আসলো ব্ল্যাঙ্ক নাম্বার থেকে। নাম্বার দেখে অনুমান করে ফেললাম কে এটা। আমি সাথে সাথে মেসেজটা ওপেন করলাম। আকাশ মাহমুদ ওরফে আগুন, শোন, তোর সাথে খেলার সময় এসে গেছে। তোর কত শক্তি সামগ্রী আছে নিয়ে আসিস, সব কয়টাকে দেখব কে জেতে। আগামীকাল রাত 9টায় ফরেস্টের লাল মাঠে অপেক্ষা করব তোর জন্য। যদি তুই কাপুরুষ না হোস তাহলে নিজের মৃত্যুর হাজিরাটা এসে দিয়ে যাস। তারপর আমি রাজত্ব করব এই দেশে। আমার নামের মিছিল হবে মাফিয়া গার্ল, যে কিনা মাফিয়াদেরও বড় মাফিয়া। মেসেজটা পড়ে চরম লেভেলের হাসি আসলো। উপহাস করে বললাম মনে মনে, ওকে ব্রা, ঠিক আছে, আগামীকালই খেলাটা হবে। আগামীকালের অপেক্ষা করতে লাগলাম। এদিকে আমি নিলয়কে বলে দিয়েছি আমাদের সমস্ত ছেলেপেলেকে নিয়ে রেডি থাকতে। সেটা এমনিই বলেছি। আমি জানি মাফিয়া গার্লের মতন মেয়েকে মারতে জলকামান লাগবে না, তবু তাদেরকে আসতে বলেছি। মনে মনে ভয়ঙ্কর লেভেলের একটা প্রতিজ্ঞা করে বসলাম। কাল মাফিয়া গার্লের কি ভয়ঙ্কর লেভেলের মৃত্যু যে হবে আমার হাতে তা উপরওয়ালাই জানেন। দেখতে দেখতে রাত পেরিয়ে পরের দিন সূর্য উদয় হলো। আজ আর কলেজ যাইনি, শান্তভাবে দিনটা কাটিয়ে দিলাম। সন্ধ্যার বাজে 6টা। নিলয়কে ফোন করে বলে দিলাম ছেলেপেলে নিয়ে আগে থেকে পজিশন নিয়ে থাকতে। এদিকে আমি রাত 9টা বাজতেই, ভাই আপনি টেনশন করিয়েন না, আমরা রেডি থাকবো আগে থেকে। একা একা হেঁটে হেঁটে ফরেস্টের মাঠে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কেউ নেই। আশেপাশে চোখ পাকিয়ে তাকাতে লাগলাম, কিন্তু তেমন কাউকে দেখতে পাচ্ছি না। আর বড় কথা, কুয়াশা পড়েছে ভয়ঙ্কর লেভেলের, তাই বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি চুপচাপ সেখানে মাটির উপরে বসে পড়লাম। বসে বসে অপেক্ষা করছি মাফিয়া গার্লের। হঠাৎই দেখি অন্ধকার থেকে ডার্ক ডেভিল মাফিয়া গার্ল, সে তার ভয়ঙ্কর অনুভূতির দানবগুলোকে সাথে নিয়ে বেরিয়ে এলো। হঠাৎই দেখি অন্ধকার থেকে ডার্ক ডেভিল মাফিয়া গার্ল, সে তার ভয়ঙ্কর আকৃতির দানবগুলোকে সাথে নিয়ে বেরিয়ে এলো। আমি শান্তভাবেই বসে আছি। মাফিয়া গার্ল তার ছেলেপেলে নিয়ে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে এসেছে। আমি মাফিয়া গার্লকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালাম। বাহ, তুই এসেছিস তাহলে? বহুদিন পর রামি স্যার সেই চিরচেনা ভয়েস শুনতে পেলাম। আমি কায়ার নই যে আসবো না, মুখোমুখি হওয়ার ক্ষমতা আমার আছে।
অনেক বড় বড় কথা বলছিস দেখি যে। আর তুই একা কেন? তোর কি জানের ভয়টয় কিছুই নেই? না আমার হাতে মরার তোর খুবই ইচ্ছা, কোনটা? মাফিয়া গার্লের কথা শুনে গায়ে আগুন ধরেছে মতন করে, সারা শরীরটা জ্বালা করছে। আজ বহুদিন পর বেঈমানটাকে চোখের সামনে দেখেছি। ওকে দেখে ইচ্ছা করছে ওর উপরে হায়নার মতন ঝাঁপিয়ে পড়ি, তারপর ওর সমস্ত অঙ্গ অক্ষম করে দেই। কি রে, কি ভাবছিস? না মরণ সামনে দেখে শকড হয়ে গেলি? মরণ? হাসি আসলো কথা শুনে। হেসে নে ভালো করে, একটু পরে হাসার সময়ও পাবি না, কারণ একটু পর আমার ছেলে পেলেই তোকে শেষ করে দিবে। আমার কিছু করতেই হবে না। আরে পাগলি থামো, এইসব 2 টাকার ছেলে পেলে দিয়ে আগুনের গায়ের পশমও বাঁকা করতে পারবে না। আগুনকে মারতে হলে পুরো খানদান লাগবে, তাও মারতে পারিস কিনা সন্দেহ। আগুন, তোর আসলেই মরার পাখনা গজিয়েছে। মৃত্যুকে সামনে রেখেও কত বড় বড় কথা বলছিস। একবার চোখ পাকিয়ে দেখ তো আশেপাশে ভালো করে। হায়নাগুলোকে আমি যদি তাদেরকে একবার ইশারা দেই তাহলে তোরে ধরে নিয়ে তোকে এখানে টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়ে ফেলবে। বাহ, এত ক্ষমতা তোর ছেলে পেলের! তাহলে দেখি পাঠা আমায় মারার জন্য, আমিও দেখি তাদের মধ্যে কত দম। দমের কিছুই দেখিসনি এখনো। আজ এত ছেলেপেলে এখানে এসেছে যে তুই আর জীবিত ফিরতে পারবি না। তোকে আমার সমস্ত ছেলেপেলে নিশানা বানিয়ে ফেলেছে। একে তো হায়নাদের সামনে পড়ে আছিস, দ্বিতীয়ত শার্প শুটারদের নিশানা তুই। সবাই নিজেদের পজিশন থেকে তোকে নিশানা বানিয়ে রেখেছে। মাত্র এইটুকুই তোর খেলা? তাহলে আমার খেলার রুলস জেনে নে। মাটি থেকে একটা কায়েম উঠিয়ে একটা গোল চত্বর বানিয়ে দিলাম। শোন, এই যে দেখছিস আমার চারপাশের গোল চত্বরটা, আমায় মারা তো দূরের কথাই, গোল চত্বরটার ভিতরে যদি কেউ ঢুকতে পারে তাহলে তোর পায়ে গিয়ে হামাগুড়ি খেয়ে পড়বো আমি। তারপর তোর যেভাবে ইচ্ছে হয় আমায় মারিস। কি এমন অলৌকিক ক্ষমতা আছে যে তোর, যে আমার ছেলে পেলে তোর গোল চরকাতেই ভিতরে ঢুকতে পারবে না? পাগল টাগল হয়ে গেছিস নাকি? অলৌকিক ক্ষমতা নাকি সেটা গোল চত্বরের সামনে আসলেই নিজের চোখে দেখতে পাবি। ওকে ঠিক আছে, আমিও দেখছি তোর অলৌকিক ক্ষমতা। এই তোরা সব কয়টা মিলে গিয়ে ব্যাটাকে মেরে কিমা বানিয়ে ফেল। মাফিয়া গার্লের কথা মতন তার ছেলে পেলে আমাকে মারার জন্য দৌড়ে আসে, কিন্তু অবাক করা বিষয় হলো যখনই তারা গোল চত্বরের সামনে আসে তখনই সব কয়টা মাটির মধ্যে লাশ হয়ে লুটে পড়ে। মাফিয়া গার্ল এই দৃশ্য দেখে ঘাবড়ে যায়। কিরে, কি হচ্ছে এটা? কি তার মানে তুইও প্ল্যান করে এসেছিস? আগুন, তুই কিন্তু কাজটা ভালো করলি না। আমার কিছু সংখ্যক ছেলে মেরে নিজেকে অনেক বড় কিছু দাবি করছিস, মনে রাখিস আমার সাথে দাঁড়িয়ে থাকা হয় না। গুলোর সামনে তোর হাজারো প্ল্যান ধুলোয় মিশে যাবে। দেখি তাদেরও সামনে পাঠা। এই হায়নার দল, তোরা গিয়ে বেটাকে মার, বেটা যেন আজকে কোনোভাবেই বাঁচতে না পারে। মাফিয়া গার্লের কথা শুনে হায়নার দলটা আকাশকে মারার জন্য এগিয়ে আসে। ঠিক সেই সময় পিছন থেকে পালামো নামক নরপশুগুলো এসে আকাশের সাথে দাঁড়ায়। সবগুলোকে দেখতে কেমন যেন ভয়ঙ্কর রক্তচোষা লাগবে। মাফিয়া গার্লের মার্শাল আর্ট স্পেশালিস্ট সামনে এগিয়ে আসতেই মিনিটের মধ্যে পালোমাগুলো তাদের নাড়ি ভুড়ি বের করে ফেলে মারে। মাফিয়া গার্ল এই ভয়াবহ দৃশ্য দেখে যে থরথর করে কাঁপতে শুরু করে। আর কেউ আছে আগুনকে মারবে এমন বীর পালোয়ান। আগুন, তুই কিন্তু আমাকে চিনিস না। আমি কিন্তু তোকে জলজ্যান্ত পুঁতে ফেলবো। এখনো তুই আমার পাওয়ার দেখিসনি। আমার ছেলেদের হয়তো তুই মেরেছিস, কিন্তু মাথায় রাখিস বিভৎস কিছু তোর জন্য অপেক্ষা করছে। তুই তোর ছেলে পেলে সব কয়টা ফেসে গেছিস। তোরা সব কয়টা আমার নিশানায়। আচ্ছা ঠিক আছে, তোর নিশানা বাজতে শ্যুট করতে বল। এই তোরা সবাই শ্যুট করে খুলি উড়িয়ে দে আগুন আর তার ছেলে পেলের। মাফিয়া গার্ল সিগন্যাল দিয়ে দেয় শ্যুট করার জন্য, কিন্তু অবাক করা বিষয় কেউ ওই গুলি চালাচ্ছে না। এই তোরা গুলি চালাচ্ছিস না কেন? কি চালাচ্ছে না গুলি? তোর শার্প শুটারগুলা। তোর কথায় আর গুলি চলবে না। দেখ আসল খেলা কাকে বলে। এই তোরা চালারে গুলি। আকাশের সিগন্যাল পেতেই সবাই গুলি ছুটতে শুরু করে আসমানের দিকে। দেখলি মাফিয়া গার্ল আসল পাওয়ার কাকে বলে? জানোয়ারের বাচ্চা, তুই আমার ছেলেদের কি করেছিস? আমি কিছুই করিনি, তবে এই যে দেখছিস আমার পাশের ভয়ঙ্কর দানবগুলোকে, ওরা তোর মার্শাল আর্ট স্পেশালিস্টগুলোকে মারার আগে শার্প শুটারদের রক্ত চুষে খেয়ে আসছে। আর এখন যারা গুলি চালিয়েছে তারা সবাই
আমার ছেলে পেলে। একবার ভালো করে তাকিয়ে দেখ আশেপাশে, যে কিনা মাফিয়া গার্ল চোখ পাকিয়ে দেখে তার দলের একটা ছেলে পেলেও নাই। সব কয়টা রক্তাক্ত অবস্থায় মাটির মধ্যে পড়ে আছে, আর চতুর্পাশে দলে দলে আমার ছেলে পেলে। কি দেখলি তো খেল কাকে বলে? আগুন, হাসি আসছে? তুই কি মনে করেছিস যে মাফিয়া গার্লের খেল খতম? তুই তার সব ছেলেপেলেকে মেরে ফেলেছিস। তাহলে আগুন শোন, একটা কথা বলি তোকে, তুই ভালো করেই জানিস যে আমি তোর চোখের ঘুম এমনি এমনি হারাম করিনি। ব্রেনের খেলা আমিও খেলতে পারি, তাই তোর মতন 2 টাকার আগুনকে কুকুরের দৌড় দৌড়িয়েছি। এবার তুই সত্যিই মরবি। মাফিয়া গার্লও কম খেলতে পারে না। এবার তুই সেটা নিজের চোখেই দেখবি। 1 থেকে 10 পর্যন্ত গণনা কর, তারপরেই তুই কিচ্ছু দেখতে পাবি না। মাফিয়া গাল এটা বলতেই না বলতেই আন্ডারওয়ার্ল্ডের 2জন মাফিয়া তার পুরো দলবল নিয়ে চলে আসে। ও আচ্ছা, এই 2 মাফিয়া তাহলে তোর সাপোর্ট ছিল। কিন্তু আফসোস, এরা নিজের দেশের মাটিতে ফিরে যেতে পারবে না। এই পালোমার দল, তোরা সব কয়টাকে উপরে টিকিট ধরিয়ে দে। আর আমি মাফিয়া গালকে দেখছি, ওর খেলা আমি বের করছি। পালোমা ভয়ঙ্কর রক্তযুদ্ধ শুরু করে দিয়েছে। এদিকে আমি এগিয়ে গেলাম মাফিয়া গালের কাছে। মাফিয়া গাল, সত্যি তুই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করবি বইলি? মাফিয়া গালের হাত দুটো শক্ত করে ধরে ফেললাম, কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে পা ঘুরিয়ে সোজা বুকের মধ্যে লাথি মেরে দিল। এখন খেলে মজা আসছে না আগুন? আয়, তোর সাথে শেষ খেলাটা খেলে ফেলি। বলেছিলাম না তোকে আমি মারবো, সো আমিই মারবো। মাফিয়া গার্লের থেকে লাথি খেয়েই শরীরে রক্ত যেন খলখল করছিল পুরো। মেয়ে বলে এতটা সময় নিজেকে সংযত রেখেছিলাম, কিন্তু এখন আর না। দৌড়ে গিয়ে মাফিয়া গালের গালের মধ্যে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলাম। সে ঘুরে মাটিতে পড়ে গেল। সে মাটিতে পড়ার সাথে সাথে তার চুলের মুঠি ধরে তার মুখখানা মাটির সাথে চেপে ধরলাম। হারামির বাচ্চা, এবার পালাবি কোথায়? আজ তোর পাওয়ার আমি বের করে দিব। অন্যদিকে পালোমারা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া এবং তার ছেলেপেলিদের মেরে ফরেস্ট মাঠ পুরো শ্মশানঘাট বানিয়ে দিয়েছে। ধামধুম খালি মাটির উপরে লাশ পড়ছে, একটার পর একটা। বল আর তেজ বাকি আছে তোর মাঝে? দেখছিস আমার ছেলেপেলিদের অবস্থা কি ভয়ানকভাবে সব কয়টাকে পেটাচ্ছে। তাদের মতন তুইও শেষ আজকে। তোর সমাধিটাও আমি গড়ে দিব এবার। হারামির বাচ্চা, আমায় মারতে আসিস তুই? এটা বলে আরও শক্ত করে চেপে ধরলাম মাফিয়া গালকে মাটির সাথে। ঠিক সেই সময় পিছন থেকে কেউ একজন এসে আমায় সজোরে ধাক্কা দিয়ে মাটির উপরে ফেলে দেয়। পাশেই পাথরের একটা টুকরো ছিল, আমার হাতকে বেফাসভাবে পাথরের টুকরোটার উপরে পড়ে। আর সেই মানুষটা এসে মাফিয়া গালকে মাটি থেকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মানুষটা মাফিয়া গালকে নিয়ে পালানোর সময় আমি তাকে দেখে ফেলি। আমি মানুষটাকে দেখি যেন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আল্লাহ এত ঈশিতা যে কিনা আমার চোখের সামনে মাফিয়া গালকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে গেল। আমি থ হয়ে সেভাবেই মাটির মধ্যে পড়ে আছি। হারামির বাচ্চা, আমায় মারতে আসিস তুই? এটা বলে আরও শক্ত করে চেপে ধরলাম মাফিয়া গালকে মাটির সাথে। ঠিক সেই সময় পিছন থেকে কেউ একজন এসে আমায় সজোরে ধাক্কা দিয়ে মাটির উপরে ফেলে দেয়। পাশেই পাথরের একটা টুকরো ছিল, আমার হাত গিয়ে বেফাসভাবে পাথরের টুকরোটার উপরে পড়ে। সেই মানুষটা এসে মাফিয়া গালকে মাটি থেকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মানুষটা মাফিয়া গালকে নিয়ে পালানোর সময় আমি তাকে দেখে ফেলি। আমি মানুষটাকে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আল্লাহ এত ঈশিতা যে কিনা আমার চোখের সামনে মাফিয়া গালকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে গেল। আমি থ হয়ে সেভাবে মাটির মধ্যে পড়ে আছি, নিজের চোখকেই যেন বিশ্বাস করাতে পারছিলাম না। ঈশিতার এইরূপ ভয়ঙ্কর আচরণ দেখে মাথা যেন গোলক দাদার মতন ঘুরপাক খাচ্ছে। আল্লাহ, শেষমেশ কিনা ঈশিতাও তার ভয়ঙ্কর রূপ নিয়ে নিল। এত বড় ধোঁকা যেন পৃথিবীতে এই প্রথমবার কেউ আমাকে দিল। চুপচাপ মাটির উপরে শুয়ে আছি, চোখ মুখ বন্ধ করে। অন্যদিকে পালোমা আর দলের ছেলেপেলে মিলে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া এবং তার সহপাঠীদের বেধড়ক মার মারছে। রক্তের নহর কাকে বলে সেটা যেন কেউ ফরেস্ট মাঠে আসলেই বুঝতে পারবে। মাফিয়া 2জনকে নিলয় আটক করে রেখেছে, বাকি সব কয়টাকে মেরে জমের বাড়ি পৌঁছে দিয়ে আকাশের ছেলে পেলে হঠাৎ এই নিলয়ের চোখে পড়ে আমাকে। সে দৌড়ে আমার কাছে যায়। ভাই, আপনার কি হয়েছে? আর মাফিয়া গাল কোথায়? মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। চুপচাপ মাটির উপরে শুয়ে আছি, চোখের কিনারা বেয়ে টুপটুপ করে পানি ঝরছে। আমি যতটাই হিংস্র হই না কেন, কিন্তু আমার ভিতরে একটা মন আছে, আর সেই মন নিয়ে ঈশিতা খেলা করেছে, তাই নিজেকে আর শান্ত রাখতে পারছিলাম না। ভাই, আপনি কথা বলছেন না কেন? কিছু হয়নি, দেখি আমাকে ধরে আগে ওঠা, হাতে চোট লেগেছে আমার। নিলয় আকাশের কথা শুনে তাড়াতাড়ি করে তাকে ধরে উঠায়। ভাই, মাফিয়া গাল কি আপনার কিছু করেছে নাকি?
আর তাকেও তো দেখতে পাচ্ছি না। তাদের সব কয়টা তো মৃত চৌকাট পেরিয়ে বড় বহুদূর পৌঁছে গেছে, কিন্তু মাফিয়াগাল কোথায়? সে পালিয়ে গেছে। ভাই কি বলছেন এইসব? আপনার সামনে থেকে পালালো কি করে? তার তো এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো স্কোপ ছিল না। চারদিকে তো আমাদের ছেলে পেলে। হ্যাঁ, সেটা আমিও জানি যে চারদিকে আমার ছেলে পেলে, কিন্তু সে তারপরেও পালিয়েছে। কারণ আমার বুকের মধ্যে যেই মানুষটার বসবাস, সেই মানুষটাই আমার সাথে কালপিটগিরি করছে, তাই মাফিয়া গাল পালিয়েছে। তবে আমি তাকে চাইলেই ধরতে পারতাম, কিন্তু তখন আমার হুঁশ ছিল না, সাদমার মধ্যে চলে গিয়েছিলাম আমি, তাই সেই সুযোগে হারামিটা পালিয়েছে। ভাই আপনি টেনশন করিয়েন না। একবার যখন খেলা শুরু হয়ে গেছে তাহলে সেটা আর থামবে না। আর মাফিয়া গাল পালিয়ে যাবে কোথায়? জাহান্নামের গর্ত থেকেও তাকে খুঁজে বের করে আনবো। না, এবার আর তোদের কারোর দরকার নেই, কারণ খেলাটা এবার আমার পার্সোনাল। আমার কলেজায় বসা মানুষটা যখন আমার সাথে হারামি পানা করেছে, তাহলে সর্বশেষ খেলাটা আমি নিজেই খেলে দিব। আচ্ছা ভাই, কিন্তু এদেরকে কি করবেন যাদের আমরা আটকে রেখেছি? মেরে ফেল সব কয়টাকে, আর আন্ডারওয়ার্ল্ড মাফিয়াগুলোকে মেরে আধমরা করে ফেল, যাতে করে ভবিষ্যতে আর কোনো দিন এসব করতে না পারে। শুধু এসব না, নিজের হাত পা নিয়ে সচ্ছলভাবে যেন কোনো কিছু করতে না পারে। আচ্ছা ভাই। আমি পালোমাদের চলে যেতে বললাম নিজেদের স্থানে, আর নিলয়রা বাকিদের কাম তামাম করে রাতে বাড়ি ফিরবে। এদিকে আমি বাড়ি চলে এসেছি গাড়ি নিয়ে। মনের ভিতরে খালি অশান্তি বিরাজ করছে। মাফিয়া গার্ল তাহলে ঠিকই বলেছিল যে আমার জন্য একটা ঝাটকা রেডি করে রেখেছে সে, যেটা আমি মাঠে গেলেই দেখতে পাবো। সত্যি এত বড় ঝাটকার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। ভিতরে ভিতরে ঘৃণাও লাগছে যে একে একে দুইবার আমি মানুষ চিনতে ভুল করলাম। এত পাওয়ার, এত ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আমি মানুষ চিনতে ভুল করি, তাহলে এর চাইতে ঘৃণার আর কী হতে পারে। ঘৃণার সাথে সাথে যেন ভিতরে আগুনও জ্বলছিল। মাফিয়া গালের ঋষিতা, এবার আর তোদের আমি ছাড়বো না। কুকুরের মৃত্যু কাকে বলে সেটা তোরা দেখতে পাবি। আজ তোরা শান্ত পশুটাকে পুরোপুরি অশান্ত করে দিয়েছিস। এসব নিয়ে ভাবছিলাম, ঠিক সেই সময় এই আন্ডারওয়ার্ল্ডের সবচাইতে বড় মাফিয়ার ফোন আসে। আগুন, তুই ক্লাইমার আর প্লাটিনকে আটক করেছিস কেন? ওরা আমার ক্ষতি করতে চেয়েছে, তাই আটক করছি। নিজের ভালো চাস তো ওদের ছেড়ে দে। মেজাজ এমনিই খারাপ, এটা শুনে আরও খারাপ হয়ে গেল। আব্বে কুত্তে কি औलाद जो उखड़ ना है उखड़ ले, वो लोग तो मरेगी, साथ में तू भी मरेगी, कुछ भी बोलने के लिए आएगी तो साला गिरगिट की औलाद বলে মুখের উপরে ফোন রেখে দিলাম। ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, সারা শরীর যেন থরথর করে কাঁপছে। নিজের কন্ডিশন দেখে বুঝতে বাকি রইল না যে আমার রক্তের নেশা উঠেছে। এই শরীর মাফিয়া গালার প্রতারক ঈশিতার রক্ত খাওয়া ছাড়া শান্ত হবে না। খোদার কসম, 24 ঘন্টার মধ্যে মাফিয়া গাল তোর শরীরের সমস্ত রক্ত আমি চুষে খাবো, সাথে ভালোবাসার নামে ছলনাময়ী প্রতারকটারও। রেডি থাক তোরা। ভিতরে এতটাই আগুন জ্বলছিল যে তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে গেলাম মাফিয়া গার্লের খোঁজ করতে। সমস্ত অলিগলি রাস্তাঘাট খোঁজা শেষ, কিন্তু মাফিয়া গার্লের কোনো হদিসই পেলাম না। এইভাবেই সারাটা রাত পার হয়ে গেল। সকালবেলায় বাড়ি ফিরে এসেছি ক্লান্ত অবস্থায়। তাদের দুটোর একটাকেও খুঁজে পাইনি। হারামিগুলো কোন গর্তে গিয়ে লুকিয়ে আছে কেন জানে। তবে যেখানেই যা, এবার পাক্কা তোরা মরবি। শরীর যেন পুরো ছেড়ে দিয়েছে। তার উপরে গতকাল রাতে কিছুই খাইনি, না আগে কিছু খেয়ে নেই। ফ্রিজে নাস্তা বের করে গরম করলাম, আগে খেয়ে নেই, পরে আবার কাজে নামবো। নাস্তা সামনে নিয়ে যেই না লোকমা দিব, তখনই আবার ফোনটা বেজে উঠল। নাস্তা রেখে ফোনটা রিসিভ করলাম। আগুন ভাই, আমি আর্মি সিনিয়র কমান্ডার বলছিলাম। হ্যাঁ স্যার বলুন। ভাই, গতকাল নাকি আন্ডারওয়ার্ল্ডের দুজনকে আমাদের দেশের কারাজানি মেরে ফেলেছে, তাই আন্ডারওয়ার্ল্ড থেকে বিশাল একটা ফোর্স দেশে পাঠিয়েছে, যাতে করে আমাদের পুরো দেশকে বরবাদ করতে পারে। স্যার আমি মেরেছি তাদের, আর আপনি কোনো টেনশন করিয়েন না। যত বড় মাফিয়া হবে হোক, আমি সব কয়টাকে দেখে নিব। আপনি নিশ্চিন্তে থাকুন। আজ রাতের আগেই সব কয়টার খেল খতম। আর্মির অফিসারের সাথে কথা বলা শেষ করে নিলয়কে ফোন দিলাম। হ্যাঁ ভাই বলেন। আমি কি বলে সেটা আগে মন দিয়ে শোন। আন্ডারওয়ার্ল্ডের হাসনাত, যে সবচাইতে খাতারনাক মাফিয়া, সে নাকি দেশের লোকজন পাঠিয়েছে আমাদের মারার জন্য আর দেশকে বরবাদ করার জন্য। সো কী করতে হবে বুঝতেছিস তো? হ্যাঁ ভাই, আমি বুঝে গেছি। আমি পালামাদের নিয়ে ওদের কাম তামাম করব। আজ মাগরিবের আগে সব কয়টা লাশ পড়বে, আর আপনি আপনার মতো নিশ্চিন্তে কাজ করে যান। হ্যাঁ, আমার মিশন খালি একটাই, সেটা হলো মাফিয়া গালার আমার কলিজা জায়গা করে নেওয়া রক্তচোষাটার। আচ্ছা ভাই।
তারপর কথা শেষ করে নাস্তা করে নিলাম। পরে আবারও খোঁজে বের হয়ে গেলাম হায়না দুটোর। কিন্তু গতকাল তো সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু তাদের হদিসই তো পেলাম না। কোথায় গিয়ে লুকিয়েছে তারা কে জানে। তাদের খোঁজ এখন কোথা থেকে বের করব আমি? মাথায় যেন কিছুই কাজ করছে না। হঠাৎই মাথায় এলো ঈশিতার আম্মুর কথা। হ্যাঁ, দিনাকে ফোন দিলে হয়তো কিছু একটা জানা যাবে। সাথে সাথে ফোন লাগালাম। হ্যাঁ বাবা বলো। আন্টি, ঈশিতা কোথায়? কেন, সে তো শহরে, তুমি না তাকে শহরে নিয়ে গেলে? নিয়ে এসেছি ঠিক, কিন্তু সে যে এত বড় গিরগিটি সেটা আপনি লুকালেন কেন? মানে কি বলছো বাবা তুমি এসব? সত্যি করে বলেন ঈশিতাকে। বাবা তোমার মাথা কি সত্যি খারাপ টারাপ হয়ে গেল নাকি? ঈশিতাকে মানে? সে আমার মেয়ে, আর তোমার বউ হবে কিছুদিন পর। আমার বউ না, তাকে মেরে আমি রক্তপান করবো কথা বলে দিলাম। আপনি সত্যি বলেছিলেন যে দূষিত শহরটা আপনার মেয়েকেও কেড়ে নেবে, এখন সেটাই হবে। আপনার মেয়ে আমার হাতেই মারা পড়বে। জমের বাড়ি পৌঁছে দিব ঈশিতাকে আমি। রাখলাম ফোন, তারপর ধুম করে ফোন কেটে দিলাম। কামিনার বাচ্চা, আমার সাথে ধোঁকাধারী। তোর 12টা যদি আমি না বাজিয়েছি, তারপর আবারও লেগে গেলাম ঈশিতার খোঁজে, কিন্তু কোনো মতেই তাকে খুঁজে পেলাম না। মাগরিব হতে চলল, তাই নিরাশ হয়ে বাসায় ফিরে এলাম। 24 ঘন্টা হতে আর কয়েকটা ঘন্টা বাকি আছে মাত্র। এমন কোনো জায়গা নেই যে ঈশিতাকে খুঁজিনি আমি, কিন্তু সে পুরো হাওয়া হয়ে গিয়েছে একদম। মাথায় যেন কিছুই কাজ করছিল না। কপালে হাত দিয়ে সোফার উপরে বসে আছি। ঠিক সেই সময় অচেনা একটা নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, কে বলছেন? আমি ঈশিতা। বেঈমানের বাচ্চা, কোথায় তুই? তুই আমার সাথে এত বড় গেমটা কি করে খেললি? আর মাফিয়া গার্ল কোথায়? আকাশ, ভালো করে কথা বলো। আর মাফিয়া গার্লের খেল খতম। মানে কি? মানে হলো মাফিয়া গার্ল শেষ। তাহলে তুই কে? ধরে নাও মাফিয়া গার্ল থেকেও ভয়ঙ্কর কোনো হায়না আমি। ঈশিতার কথা শুনে ভিতরটা মোচড় দিয়ে উঠল। তুই যেই হবি না কেন বেঈমানের বাচ্চা, মরণটা তোর আমার হাতেই লেখা আছে। আকাশ, না জেনে এতটা হাইপার হয়েও না। আমি কোনো বেঈমানের বাচ্চা নই। এখন হয়তো রাগের মাথায় আমায় মারতে চাইছো, কিন্তু এর পেছনে সত্য জানলে হয়তো তুমি নিজেই আমাকে বুকে টেনে নিবে। কিসের সত্য? তাহলে শোনো, আমি মাফিয়া গার্লকে বাঁচিয়েছি এই জন্যই, যাতে করে তার সাথে আমি বোঝাপড়া করতে পারি। কিসের বোঝাপড়া আর কিসের সম্পর্ক তার সাথে তোমার, যার জন্য তুমি আমার পিঠ পিছে ছুরি মারলে? আকাশ, প্লিজ শান্ত হও। আগে আমার পুরো কথাটা শোনো, তারপর না হয় যা করার করিও আমার সাথে। আকাশ, আমি সরি তোমার কাছে যে আমি তোমার পিঠ পিছনে ছুরি মেরেছি, কিন্তু বিশ্বাস করো আমার মাঝে এতটা হিংস্রতার জন্ম নিয়েছিল যে তোমাকে বলে বোঝাতে পারবো না। ঈশিতা, কিসের এত হিংস্রতা তোমার মাঝে? আকাশ, তুমি জানো না, মাফিয়া গার্লকে আমি আমার সমস্ত ডিটেলস দিয়েছিলাম, কারণ সে একদিন আমার কাছে আসে, তারপর সে আমার কাছে সাহায্য চায় যে আমার সম্পর্কে বিস্তারিত বললে সে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ দিবে, আর তার কাজও হয়ে যাবে। আগুনের দেখা পেয়ে যাবে সে আমার ক্যারেক্টার ধারণ করে। এদিকে আমিও আমার ভাইয়ের প্রতিশোধ নিতে পারবো। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করি যে আমার নাম কেন সে ব্যবহার করতে চায়। তখন সে আমাকে বলে আগুন নাকি আমাদের কলেজেই পড়তো, আর তাছাড়া তার জীবনের একটাই লক্ষ্য যে সে আগুনের সাথে দেখা করবে। তাই আমিও আর না করিনি, তাকে সমস্ত তথ্য দিয়ে দেই। কিন্তু পরে জানতে পারলাম সে আমার নাম ব্যবহার করে আগুনকে মারতে চায়। তখনই মাথার টনক নড়ে উঠল, কিন্তু তাও আমি তাকে কিচ্ছু বলিনি, কারণ সে আমার নামটাই ব্যবহার করেছে আর আমার ছদ্মবেশ নিয়ে আগুনকে মারতে চেয়েছে। কিন্তু সেদিন তুমি যখন আমার বাসায় গিয়ে নিজের আসল পরিচয় দিলে, তখন যেন আমার মাথায় রক্ত উঠে যায়। সে আমার কলিজাটাকে মারতে চেয়েছিল, যে কিনা আমার জীবন সাথী। তাই তখন আমি এই ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়ে নেই আমি যে মাফিয়া গার্ল তোমার কিছু করার আগে আমি তাকে মেরে ফেলবো। তবে যদিও আমি জানতাম যে তোমার কিছু সে করতে পারবে না, কিন্তু তবুও সে আমার কলিজার দিকে নজর দিয়েছে। তাকে শেষ না করে কিভাবে শান্ত থাকি আমি, তাই তার খোঁজ করতে থাকি। পরক্ষণেই তার খোঁজ পেয়ে যাই, কিন্তু পরে এসে দেখি সে তোমার সাথে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। আমি জানি যে তুমি তার যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমার মনের আক্ষেপ তো আমি মেটাবই। তাই আমি তাকে সেখান থেকে তুলে নিয়ে আসি, আর আমার ক্ষোভ আমি পূরণ করি। ঈশিতার কথা শুনে চোখ জোড়া যেন কপালে উঠে গেল সোজা। হায় আল্লাহ, ঈশিতা এটা কি বলছে? ঈশিতার ভিতরে ভিতরে এত কিছু চলছিল, অথচ আমি জানিই না। ঈশিতা মাফিয়া গার্ল কই এখন?
তাকে মেরে আমি আত্মরা করে রেখেছি। আমার ক্ষোভ আমি উঠিয়ে নিয়েছি। এবার তোমার যা ইচ্ছে হয় করো এসে। কোথায় আছো তুমি এখন? আমার ক্লাসমেটের ফ্ল্যাটে। আচ্ছা, আমি আসছি। তাড়াতাড়ি ফোন রেখে দিয়ে ঈশিতার ক্লাসমেটের ফ্ল্যাটে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ঈশিতা ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখে মাথা নিচু করে রেখেছে। ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো থাপ্পড় লাগিয়ে দিতে, কিন্তু নিজেকে সংযত করে রাখলাম। আর তাছাড়া সে ভয়ে নিজেকে গুটিয়ে রেখেছে, তাই আর কিছুই বললাম না। ঈশিতা, মাফিয়া গার্ল কোথায়? ভেতরের রুমে বেঁধে রেখেছি। তাড়াতাড়ি ভিতরের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ঈশিতা মাফিয়া গার্লকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তার নাক মুখ দিয়ে ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। মাফিয়া গার্লের অবস্থা দেখে যেন নিজেই আতঙ্কিত হয়ে গেলাম। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে ঈশিতা তাকে সত্যি বেধড়ক মার মেরেছে। ঈশিতা, সে কি মরে টরে গেছে নাকি? না, মরেনি, তবে মার খেয়ে বেহুশ হয়ে গিয়েছে। আচ্ছা যাও, জগে করে পানি নিয়ে এসো। ঈশিতা আমার কথা মতন জগ ভরে পানি নিয়ে আসলো। আমি সেটা হাতে নিয়ে মাফিয়া গার্লের মুখের মধ্যে মেলা মারলাম। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। কিরে জানোয়ারের বাচ্চা, এখন তোর কেমন লাগছে? আগুন, তুই মরবি। এই না না, এই চিন্তা ভুলেও করিস না। আমাকে মারতে চেয়েছিস দেখে আমার বউ এই তোর হাল খারাপ করে দিয়েছে। এবার ভাব, তাহলে যদি আমি তোকে কিছু করি তাহলে তোর হালত কেমন হবে? আমার কিচ্ছুই করতে পারবি না তোরা, বরং তোদের দুটোকে আমি শেষ করে দিব। তুই আগে জীবিত থাকিস কিনা সেটা দেখ। ঈশিতা, পারলে আমাকে একটা ব্লেড আর ব্লেজার এনে দাও তো। আচ্ছা, আমি খুঁজে এনে দিচ্ছি। আজকে মাফিয়া গার্লের অবস্থা আমি খারাপ করে দিব। অনেক উড়েছিস, এইবার খেলা একদম শেষ। আকাশ, এই নাও তোমার জিনিস। হ্যাঁ দাও। ঈশিতার হাত থেকে ব্লেড আর ব্লেজারটা নিয়ে মাফিয়া গার্লকে পুরো ন্যাড়া করে দিলাম। আগুন, তুই কিন্তু কাজটা ভালো করলি না। একবার খালি আমি এখান থেকে ছাড়া পাই, তারপর তোদের দুটোকে আমি জীবিত দাফন করে দিব। হারামির বাচ্চা, এখনও দেখি অনেক বড় বড় কথা বলছিস। এত বড় একটা দানবকে চোখের সামনে দেখে এখনও তোর ভয় করছে না? ভয়? আমি না, ভয় তোরা পাবি, কারণ আমার কিচ্ছু করতে পারবি না তোরা। আমি অমর, আমার মরণ নেই। ঈশিতা, কাল নাগিনীটার মাথা খারাপ হয়ে গেছে। ওকে কি করা যায় বলো? আমি কিচ্ছু জানি না, তুমি কি করবে করো। কি রে, কি করব বল তোর সাথে? আমায় ছেড়ে দে, তাহলে তোদের জীবনও বেঁচে যাবে। না হয় তোর ছেলেদের যেভাবে মেরেছিলাম শরীর থেকে মস্তক আলাদা করে, সেভাবেই তোদেরকে মারবো। মাফিয়া গার্লের কথা শুনে তৎক্ষণাৎ মনে করে আমার দলের সেই দুটো ছেলের কথা, যাদেরকে হায়নার বাচ্চাটা বীভৎসভাবে মেরেছিল। না, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। লাশ দুটোকে ধরে শপথ করেছিলাম যে ওদের চাইতেই ভয়ানক মৃত্যু আমি মাফিয়া গার্লকে দিব। সাথে সাথে কোমর থেকে চাইনিজ কুড়ালটা বের করে মাফিয়া গার্লের গলার মধ্যে পোঁচ দিয়ে দিলাম। মাফিয়া গার্ল গরুর মতন ধরফর করছে মাটির উপরে শুয়ে শুয়ে। এদিকে ঈশিতা ভয় পেয়ে যায়। সে সাথে সাথে খপ করে আমাকে জড়িয়ে ধরে। আকাশ, আমার খুব ভয় করছে। দেখো না মেয়েটা কেমন ধরফর করছে, জবাই করা গরুর মতন। কলিজা, ভয় পেও না, চিরনিদ্রায় পাঠিয়ে দিয়েছি ওকে। আর ধরফর করা এখনই থেমে যাবে। ওয়েট, শেষ খেলাটা খেলে দেই। তারপর কোমরের আরেক পাশ থেকে মেশিনটা বের করে হাতে নিলাম। তারপর সেটা খুলে সব কয়টা গুলির বুলেট মাফিয়া গার্লের মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। সেই মিনিটের মধ্যেই সেখানে দম ছেড়ে দিল। কেমন যেন ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে মাফিয়া গার্লের লাশ আমার দিকে। তবে কেমন যেন খারাপ লাগছে নিজের ভিতরে। এই জীবনের প্রথম কোনো মেয়েকে মেরেছি আমি, কিন্তু এছাড়া কিছুই করার ছিল না আমার কাছে। তারপর
মাফিয়া গার্লের চোখ দুটো নিজের হাত দিয়ে বন্ধ করে দিলাম। মাফিয়া গার্ল, ভালো থাকিস পরপারে। আকাশ প্লিজ এখান থেকে চলো, আমার খুব ভয় করছে। হ্যাঁ যাব, তার আগে নিলয়কে ফোন করে বলে দেই। সাথে সাথে নিলয়কে ফোন দিলাম। নিলয়, কি অবস্থা ওই দিকের? ভাই সব কয়টা শেষ, একেবারে কুপিয়ে কুপিয়ে মেরেছি। হ্যাঁ ভালো করেছিস। আচ্ছা শোন, এদিকে মাফিয়া গার্লের খেল খতম। তোরা এসে তার লাশটাকে চৌরাস্তার মোড়ের ব্যানারে লটকে রেখে দিয়ে আয়। সাথে একটা কাগজ লিখে গলায় ঝুলিয়ে দিস যে এই ভয়ানক মৃত্যু আমার পাপের কারণে হয়েছে। তোমরা কেউ আর দ্বিতীয়বার আমার মতন ভুল করো না। আচ্ছা ভাই। নিলয়ের সাথে কথা বলে ঈশিতাকে নিয়ে সোজা আমার বাসায় চলে এলাম। ঈশিতা এখনও ভয়ে চুপসে আছে। বাসায় এনেই ঈশিতার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। সে থাপ্পড় খেয়ে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বেয়াদব মেয়ে, তোর কত বড় সাহস যে তুই মাফিয়া গার্লকে মারতে গিয়েছিলি? সে যদি তোর কোনো ক্ষতি করে দিত? হ্যাঁ, আমার কলিজার দিকে কেন সে কুনজর দিয়েছে? আমি কি দুনিয়াতে বেঁচে নেই যে আমার হয়ে তোর বদলা নিতে হবে? বেশ করেছি, মেরেছি। আর কেউ এমন করলে তাকেও ধরে নিয়ে গিয়ে পেটাবো। তোমার দিকে কেউ নজর দিতে পারবে না। আরেকটা ঠাটিয়ে লাগিয়ে দিব বেয়াদব। আজকের পর যেন এই সব কিছু আর কোনো দিন না দেখি। কোনো কিছু করতে হলে আমি আছি। সো নিজেকে আর এসবে ভরাবে না কখনো তুমি। আচ্ছা আসো, এবার বুকে আসো। না, আমি তোমার বুকে যাব না। একটু আগে মারছো তুমি আমাকে। এখন না আসলে কিন্তু আরেকটা লাগিয়ে দিব। এটা বলার সাথে সাথে সে আমার কাছে চলে আসে। প্লিজ মারিও না, আমি আসছি। আমার লক্ষ্মী বউ। তারপর ঈশিতাকে একটা টান দিয়ে নিজের বুকে নিয়ে নিলাম। অনেকটা সময় নিজের বুকের সাথে ঈশিতাকে জড়িয়ে ধরে রেখেছি। আচ্ছা শোনো, কাল সকালে আমরা বাড়ি যাব। তারপর সেখানে গিয়ে মা বাবাকে জানিয়ে আমরা বিয়ে করে নিব। আচ্ছা। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে ঈশিতাকে নিয়ে বাড়িতে চলে গেলাম। এদিকে শহরে মাফিয়া গার্লের লাশ দেখে পুরো তোলপাড় লেগে গেছে। চৌরাস্তার মোড়ে হাজার হাজার মানুষ জড়সড় হয়েছে মাফিয়া গার্লের লাশ দেখার জন্য। সমস্ত নিউজে চ্যানেলে একই খবর টেলিকাস্ট হচ্ছে যে টেরোরিস্ট মাফিয়া গার্লের ভয়াবহ মৃত্যু। কে বা কারা তাকে মেরেছে সেটার কোনো হদিস পাওয়া যায়নি। তবে আশঙ্কা করা যাচ্ছে আগুনের হাতেই তার মৃত্যু হয়েছে। কারণ আগুন ছাড়া মাফিয়া গার্লকে দমানোর মতন কেউ নেই এই শহরে। আমরা শিওর মোটামুটি আগুনকে নিয়ে, তাই আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। কারণ সে দেশকে এমন হায়নাদের হাত থেকে বাঁচিয়েছে। না হয়তো মাফিয়া গার্ল পুরো দেশকে ধ্বংস করে দিত। সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে যুক্ত হয়ে আমাদের দেশকে বরবাদ করতে এসেছিল। সে শুধু একাই নয়, তার সাথে আরও অনেক কয়েকজন লোক ছিল যাদের লাশও গতকাল আর্মিরা উদ্ধার করে। আর্মিদের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে আগুন এবং তার পুরো টিম মিলে এদের শেষ করে দিয়েছে। এসব নিউজ শুনে কেমন যেন খুশি লাগছে। যাক, হায়নাকে দমন করতে পেরেছি। এদিকে ঈশিতাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে সবাইকে ঈশিতার কথা জানালাম। সবাই তো বেশ খুশি আমার কথা শুনে। অন্যদিকে ঈশিতার মাকে ফোন করে সব বুঝিয়ে বলেছি আর আমাদেরকে বাসায় আসতে বলেছি। তিনিও সেদিন আমার বাসায় চলে আসে। তিনিও বেশ খুশি। সবার সম্মতি নিয়ে আগামী শুক্রবার আমাদের বিয়ের ডেট ফিক্সড হয়। দেখতে দেখতে শুক্রবার চলে আসে আর আমাদের বিয়ে হয়ে যায়। ঈশিতার আমি বাসর ঘরে বসে আছি। আমার তো আর তর সইছে না ঈশিতাকে আদর করার জন্য। আমি কোনো কথা ছাড়াই হুট করে ঈশিতাকে জড়িয়ে ধরলাম। কিন্তু অবাক করা বিষয়, সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঈশিতা, কি হয়েছে? সরো আমার কাছ থেকে। সরবো কেন? তুমি তো আমার বউ, আমি তোমাকে আদর করব। না, আদর করতে দিব না আমি। কিন্তু কেন? কারণ তুমি একটা গুন্ডা, আর তুমি যদি আমাকে আদর করো তাহলে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে হলে সেও এমন হবে। আরে
এমন কিচ্ছু হবে না পাগল। আর আমি গুন্ডা না, আমি ভালো মানুষ। তোমাকে চিনতে আর বাকি নেই আমার, সো আদর টাদর বাদ। প্লিজ এমন করে না, আমি আদর করব তোমাকে। তাহলে কথা দাও যে আমাদের ছেলে মেয়ে হলে তুমি তাকে ভালো মানুষ বানাবে। আচ্ছা যাও, কথা দিলাম। কিন্তু কোনো বাবা মাই তার ছেলে মেয়েকে খারাপ পথে যেতে দেয় না বা খারাপ বানায় না। আর আমিও তেমনটা করব না, তাদের ভালো মানুষ বানাবো আমি। এবার তো কাছে যেতে দাও। হ্যাঁ। তারপর ঈশিতাকে জড়িয়ে ধরলাম, সেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। পাঠক ভাইরা, শর্ত দিয়ে বউকে কাছে টেনেছি। এখন আর কোনো কিছুই আপনাদেরকে বলবো না, কারণ জয় বাংলা কনসার্ট হবে এখন, সেসব লোকে শুনলে মন্দ বলবে। সো যে যার মতন করে ভাগেন। আমি আমার বউকে আদর করি, ভবিষ্যতে কিছু হলে জানিয়ে দিব। এভাবেই শেষ হলো আরও একটি গল্পের কাহিনী।